আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কিওয়ার্ড নিয়ে কিছু কথাবার্তা বলবো আর কি। তো এরকম আমাদের কিওয়ার্ড নিয়ে কিছু ক্লাস হয়েছে, যেমন ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ, পেইডভাবে কিওয়ার্ড রিসার্চ, কীভাবে চ্যাট জিপিটি দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, হ্যাঁ, সব কিছু আমরা মোটামুটি কথাবার্তা বলছি। তো কিওয়ার্ডের মধ্যে আরও কিছু কথাবার্তা আছে। যখন দেখা যায় আমরা ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড চুজ করতে যাই, তখন আমাদের একটু চিন্তা ভাবনা করে কিওয়ার্ডগুলো কালেক্ট করা লাগে বা চুজ করা লাগে আর কি, হ্যাঁ। কারণ এক একটা কিওয়ার্ডের ইনটেন্ট এক এক রকম হয়ে থাকে আর কি। আপনার ক্লায়েন্ট যেই জিনিস নিয়ে কাজ করে ওই জিনিসের উপর ভিত্তি করে আপনার কিওয়ার্ডগুলো চুজ করা উচিত। ধরেন আপনার ক্লায়েন্ট যদি ব্লগ বানায়, ধরেন আপনি ব্লগ টাইপের একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, তো ব্লগ টাইপের ওয়েবসাইটের মধ্যে যেই ধরনের কিওয়ার্ড থাকবে ওই একই ধরনের কিওয়ার্ড কিন্তু আপনার ওই যে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে থাকবে না। কারণ যখন আমরা ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ কভার করব, তখন কিন্তু বেশিরভাগ সময় আমাদের ইচ্ছা থাকে বা আমাদের উদ্দেশ্য থাকে প্রোডাক্টটা সেল করানো। আর ব্লগ টাইপ ওয়েবসাইটগুলোর সময় আমাদের ইন্টেন্ট থাকে যাতে করে মানুষগুলো আমাদের ওয়েবসাইটে বেশি সময় থাকে, সে যে উত্তরটা চায় যাতে আমরা তার ডিটেলস দিতে পারি, হ্যাঁ, এই আর কি। তো দুইটার মধ্যে উদ্দেশ্য ভিন্ন থাকে। তো অনেক সময় দেখা যায় যে আমরা ক্লাসের মধ্যে যে কথাবার্তাগুলো বলি যে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, কেডি, এরপরে সার্চ ভলিউম, হ্যাঁ, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে স্টুডেন্টরা মাঝে মাঝে এমন কিওয়ার্ড পিক করে যেটা দেখা যায় ব্লগের জন্য চুজ করে ফেলে ই কমার্স টাইপ কিওয়ার্ড, আবার ই কমার্স টাইপ ওয়েবসাইটের জন্য চুজ করে ফেলে ব্লগ টাইপের কিওয়ার্ড। তো আপনার এই জিনিসগুলো বোঝা লাগবে যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য যখন কাজ করবেন আপনি ভাবতে হবে যে এই ওয়েবসাইট আমার প্রোডাক্টটা সেল হবে কি না, হ্যাঁ, এটা কোন কিওয়ার্ড দিলে আমার প্রোডাক্টটা সেল হবে বা অডিয়েন্স কোনটার উপর আগ্রহী হবে, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনার কিওয়ার্ড চুজ করতে হবে। কেডি বলেন, সার্চ ভলিউম বলেন, যেই বিষয়গুলো আছে এগুলো জাস্ট কিন্তু একটা অনুমান, হ্যাঁ, আমরা একটা অনুমান করে আপনি দেখবেন যে এই সিরাপের মধ্যে যে রেজাল্ট দেখায় সেম রেজাল্ট কিন্তু সেম রাশের মধ্যে দেখাবে না। আবার এই একই রেজাল্ট কিন্তু কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে দেখাবে না। আবার দেখবেন নেইল পার্টের মধ্যে আরেক রকম দেখাবে। তো এক একটার মধ্যে এক এক রকম দেখায়, কারণ এটা জাস্ট একটা অনুমান আমাদের দেয়, অ্যান্ড এই অনুমানের উপর ভিত্তি করে আমরা কাজ করি। এমন না যে হেল্প করে না, এমন না যে এটা আমরা বাদ দিয়ে দিব, হ্যাঁ, হেল্প করে, অনেকটা আমরা আইডিয়া পাই, ঠিক আছে, ফাইন, বাট এটার আমরা একদম মেইন ধরে নিব না আর কি, হ্যাঁ। আমরা আমাদের নিজের বিবেক বুদ্ধি খাটাইয়া দেন আমরা কিওয়ার্ডগুলো চুজ করব, এই হলো আসল বিষয়। আচ্ছা, তো আমরা একটু ডিটেলসে কথাবার্তা বলি। কিওয়ার্ডের মধ্যে অনেকগুলো ইন্টেন্ট থাকে বা উদ্দেশ্য থাকে যখন আমরা কিওয়ার্ডগুলো নেই। ইন্টেন্টগুলো কী কী থাকে, যেমন ইনফরমেশনাল আছে, নেভিগেশনাল থাকে, কমার্শিয়াল থাকে, ট্রানজেকশনাল থাকে। এই ওয়ার্ডগুলো আমরা যখন আমরা স্যামরাসের মধ্যে যাই বা আমরা এইচ র্যাপে যাই, তখন দেখবেন যে অপশনগুলো থাকে ইনফরমেশন, নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল। তো কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল এই দুইটার আপনি একই ধরতে পারেন, কারণ দুইটার অর্থ বা দুইটার কাজ একই রকম, হ্যাঁ। তো ইনফরমেশন যদি আমরা ধরি, প্রথমে ইনফরমেশন বলতে বোঝায় এখানে আপনি মেইনলি ক্লায়েন্টগুলার আপনি ইনফরমেশন দিবেন, যেমন হাউ টু, ওয়াই, হোয়াট ইজ, বেনিফিট, টিপস, অ্যাটসেট্রা। এই টাইপের ওয়ার্ডগুলো যখন দেখবেন যে কিওয়ার্ডের সাথে আসে, তখন বুঝে নিতে হবে এগুলো ইনফরমেশন টাইপের কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে মেইনলি আমাদের কাজ হবে অডিয়েন্সগুলো আসছে তাদের আমরা ইনফরমেশন প্রোভাইড করব, ফাইন। নেভিগেশনাল বলতে বোঝায় যেমন আমার যে ওয়েবসাইটটা আছে, ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের যে ব্র্যান্ডের নেমটা আছে, তার যে প্রোডাক্টের নামটা আছে, হ্যাঁ, তার সার্ভিস নেম কি, তার লোকেশন অফ ওয়ার্ড সাচ এস নিয়ারমি, হ্যাঁ, এই যে নিয়ারমি টাইপের দেওয়ার সময় যে নিয়ারমি লেখা থাকে কিওয়ার্ডের সাথে, এগুলো নেভিগেশনাল টাইপের। হ্যাঁ, ডাইরেকশন, তার ওয়েবসাইটের যে ডাইরেকশনটা কোন দিকে বা ম্যাপের ইটা কোন দিকে, প্রাইস, কস্ট কত ইত্যাদি। দেখবেন অনেক সময় কিওয়ার্ডের সাথে প্রাইসটা লেখা থাকে, হ্যাঁ, যে ফ্রিল্যান্সিং উইথ কোর্স উইথিন 8,000 টাকা বা ডিজিটাল মার্কেটিং কোর্স উইথিন 5,000 টাকা। তো এরকম যে কিওয়ার্ডের সাথে দেখবেন যে প্রাইস কথাটা উল্লেখ আছে, তখন বুঝে নেবেন এটা নেভিগেশনাল টাইপের কিওয়ার্ড। আচ্ছা, কমার্শিয়াল কোনগুলো? কমার্শিয়াল হলো যেমন ধরেন বিভিন্ন ধরনের আমরা যখন কম্পেয়ার করি কোনো একটা কিওয়ার্ডের মধ্যে, বা ধরেন লেখা থাকে বাই, হ্যাঁ, বা লেখা থাকে ধরেন যে চিপ, হ্যাঁ, কমার্শিয়াল টাইপের। বা যখন দেখা যায় যে ক্লায়েন্ট বা অডিয়েন্সগুলো যখন গুগলের মধ্যে আসে, সে একটা প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট কেনার আগে সে কিন্তু অনেক কিছু সার্চ করে। যেমন দেখা যায় আমরা কিন্তু সার্চ করি, কী করি, ধরেন আমি iPhone 16 Pro Max কিনবো, তো আমি কী সার্চ করব? আমি কিন্তু সার্চ করব যে iPhone 16 Pro Max উইথিন 1 লাখ টাকা, আমি ওই লেখে সার্চ করলাম, বা নিউ প্রাইস অফ iPhone 16 Pro Max, বা প্রাইসের মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা না, ইত্যাদি হাবিজাবি বিষয়গুলো। বা আইফোনের মধ্যে ধরেন কী কী আছে, কী কী ফিচার্সগুলো আছে, এগুলো আমি জানতে চাইলাম, এই আর কি। মেইনলি আমি আইফোনটা কিনতে চাই, এই আর কি। তখন আমরা আইফোন কেনার আগে আমরা যেই জিনিসগুলো জানতে চাই গুগলের মধ্যে, বা আমাদের উদ্দেশ্য যখন থাকে যে আমরা এই প্রোডাক্টে আমরা রিসার্চ করব, হ্যাঁ, তখন আমরা যে কিওয়ার্ডগুলো সার্চ করি এগুলো হলো কমার্শিয়াল টাইপের কিওয়ার্ড, মানে আমরা কিনতে আসছি। আর ট্রানজ্যাকশনাল বলতে বোঝা যায় যে সে এখন কিনেই ফেলবে।
যখন সে এক্স্যাক্টলি ধরেন একদম একটা সিটি টার্গেট করে ফেলে, বা ধরেন একটা সে দোকান ডাইরেক্ট সার্চ করে ফেলে যে আমার এটা লাগবেই, আইফোনের ধরেন নাম লিখলো, তারপর একদম দোকান নাম লিখে সার্চ করলো, হ্যাঁ, তার মেন উদ্দেশ্য হলো সে একবারে কিনেই ফেলবে, হ্যাঁ, বা একদম সার্চ করলো যে জানুয়ারি মাসে এটার দাম কত আছে, এভাবে আর কি। মানে মেইন উদ্দেশ্য থাকে যে সে এখনই কিনে ফেলবে, আর কমার্শিয়াল বিষয়টা হলো সে কিনবে, একটু সে সময় নিতে পারে আর কি, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। কারণ যারা আইফোন 16 প্রো ম্যাক্স লেগে সার্চ করবে সবাই যে আমরা প্রোডাক্টটা কিনে ফেলবে এমন তো কোনো কথা নাই, ঠিক না? হইতে পারে এখান থেকে 10% মানুষ কিনবে, তো এই 10% মানুষ হলো তারা যারা দেখা যায় যে প্রোডাক্টটা কিনে ফেলতে পারে। আচ্ছা, কমার্শিয়াল অ্যান্ড ট্রানজ্যাকশনাল বোথ কিওয়ার্ড ইন্টেন্ট মিনস বাইং মোড, মানে এই কমার্শিয়াল বলেন আর ট্রানজ্যাকশনাল বলেন, এই কিতাবা শিমুল এটা একটু লাগাও, জানালাটা একটু লাগাও। আচ্ছা, তো তো কমার্শিয়াল আর ট্রানজ্যাকশনাল এই দুইটারই উদ্দেশ্য থাকে যাতে করে তারা প্রোডাক্টটা কিনতে আসে যখন, তখন তারা এইসব টাইপের কিওয়ার্ডগুলো ইউজ করে আর কি, হ্যাঁ, একদম ডাইরেক্ট অ্যাকশনে চলে যায়, তখন তারা ট্রানজ্যাকশনাল টাইপের কিওয়ার্ডগুলো চুজ করে। আচ্ছা, এখন আমরা যখন কিওয়ার্ড যখন আমরা চুজ করি, হ্যাঁ, তখন দেখা যায় আমরা অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কিওয়ার্ডগুলো চুজ করি। যেমন ব্লগ টাইপের ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড চুজ করতে পারি, ই কমার্স টাইপের ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড চুজ করি, সার্ভিসের জন্য কিওয়ার্ড চুজ করি, হ্যাঁ। তো এই যে যখন আমরা কিওয়ার্ডগুলো চুজ করব, তখন আমরা প্রতিটা বিজনেসের চিন্তা ভাবনা করে আমরা কিওয়ার্ডগুলো চুজ করবো আর কি, ঠিক আছে? আমরা স্যামরাশ ইউজ করব, আমরা এইচআরএফ ইউজ করব, পাশাপাশি আমরা গুগলরে আমরা কাজে লাগাবো। ধরেন আমি একটা ব্লগ লিখবো, ধরেন আমি এসইও রিলেটেড একটা ব্লগ লিখতে চাই, তো আমি যেটা ব্লগ লিখি তো আমি কী লিখতে পারি? যেমন আমি লিখতে পারি যে 2025 নিউ এসইও আপডেট, ধরেন এটা আমার কিওয়ার্ড, আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করব। তো আমি কী করব? এই কিওয়ার্ডটা যখন আমি সার্চ করছি, দেখেন এই যে কিওয়ার্ডটা আমি নিছি, তখন আমি কী করব? সবার আগে আমি দেখব যে এই কিওয়ার্ডটা অন্যরা কীভাবে নেয়, মানে গুগল আমার কীভাবে সাজেস্ট করতেছে। দেখেন তারা অনেক কিছু সার্চ করতেছে, আমি চাইলে এই কিওয়ার্ডগুলো একটু সার্চ করতে পারি, কারণ এই যে আমাদের যে এখানে যে রেজাল্টগুলো আসছে মেনলি এই কিওয়ার্ডটা দিয়ে মানুষ এই টাইপের সার্চগুলো করে, তাই তারা আমাদের এই টাইপের কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে। ওই ক্ষেত্রে আমি চাইলে লোকেশনও চেঞ্জ করতে পারি, আপনি চাইলে কিছু লোকেশন চেঞ্জ করে ওই যে লোকেশন চেঞ্জার আছে না, ওইটা দিয়েও চাইলে ট্রাই করতে পারেন। যেমন লোকেশন চেঞ্জারটা আমরা একটু যাই, এটা মনে হয় নাই, দাঁড়ান একটা মিনিট, আমি একটু লোকেশন চেঞ্জারটা দিয়ে দেখাই ফেলি। ধরেন আমি এখানে লোকেশন পাইলাম, ধরেন ইউকে দিলাম, তখন আমি যদি এখানে সার্চ করি, ধরেন দিলাম যে সেম জিনিসটা সার্চ করলাম এখানে আপডেট। আচ্ছা, ঠিক আছে, দেখেন অনেকগুলো, দেখেন তারা আমার কিওয়ার্ড মোটামুটি দুটো কিওয়ার্ড সার্চ দিছে যে এসইও অফ 2024 না, ঠিক আছে, এটা ভালো লাগে নাই, এটাই ঠিক ছিল আমার আগেই। আমরা দিয়ে একটু দেখি যে তারা কী কী কিওয়ার্ড সার্চ করেছে। ফিচার অফ এসইও উইথ এআই, দেখছেন অনেকগুলো কিওয়ার্ড তারা আমার দিচ্ছে। রিপোর্টে ক্লিক করলে আমি তো অনেকগুলো কিওয়ার্ড পাবো, এই কিওয়ার্ডগুলো আমি এগুলো নিয়ে আমি একটু সার্চ করতে পারি বা রিসার্চ করতে পারি, কিংবা আমি 2025 নিউ এসইও আপডেট এটা নিয়ে আমি নিচেও দেখতে পারি যে আর কী কী কিওয়ার্ড তারা আমার সাজেস্ট করে। দেখছেন এগুলো নিয়ে আমি কিছু আইডিয়া নিতে পারি, হ্যাঁ। এখান থেকে আমি কিন্তু কিওয়ার্ডগুলো নিয়ে আমি কাজ করতে পারি। পাশাপাশি আমরা তো এইচআরএফ স্যামরাশ নিবই, আর এখান থেকে যখন আমরা কিওয়ার্ড নিব তো আমরা চুজ করব, আমি যেহেতু ব্লগ লিখবো তো আমি এমন টাইপের কিওয়ার্ড নিতে পারি, যেমন লেটেস্ট এসইও, এইটা নেওয়া যায় যে লেটেস্ট এসইও নিউজ 2025 লেটেস্ট এসইও নিউজ বা লেটেস্ট এসইও আপডেট, এভাবে বানানো যায় কিওয়ার্ডটা। আচ্ছা, আবার আপনি দেখবেন এখানে আর কিছু কথাবার্তা লেখা থাকে মাঝে মাঝে, যেমন এই যে পিপল অলসো আস্ক, এটা মানে হলো অনেক সময় দেখা যায় যে মানুষ যা লিখে সার্চ করে আর কি, যেমন এইগুলো লিখে সার্চ করে, ইউকের মানুষরা কিন্তু এগুলো লিখে সার্চ করে, তাই কিন্তু তারা আমার এগুলো সাজেস্ট করতেছে। তো আমি চাইলে এখান থেকে কিওয়ার্ডগুলো পিক করতে পারি যে হোয়াট ইজ দ্য ফিউচার অফ এসইও ইন 2025। দেখছেন মানুষ কিন্তু বলে, আমি আমার মাথায় আসছে এটা যে আমি নিব 2025 নিউ এসইও আপডেট, ফাইন, আমি এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করা শুরু করে দিলাম, বাট মানুষকে আসলেভাবে সার্চ করবে? আমরা কিন্তু আলাদা আলাদা দেশ এবং লোকেশন চেঞ্জার দিয়ে দেখতে পারি যে মানুষ কী লিখে সার্চ করে। যেমন এখানে আসছে হোয়াট ইজ দ্য ফিউচার অফ এসইও ইন 2025, আমি যদি সার্চ করতাম তাহলে কিন্তু এভাবেই সার্চ করতাম, যদিও কিওয়ার্ডটা প্রথমে মাথায় আসছে, বাট যখন অডিয়েন্সরা সার্চ করে তখন তো এভাবেই সার্চ করবে। যেমন উইল এসইও এক্সিস্ট ইন 5 years, আমি চাইলে এটা নিয়েও ব্লগ লিখতে পারি। ইজ এসইও স্টিল এ থিং ইন 2024। আচ্ছা, আমি যখন এখানে ক্লিক করি তো দেখেন আমার এই যে তারা আমার আনসারটা দিচ্ছে, আমি এটা আরও কিছু আইডিয়া নিতে পারি।
ওকে, এক জিনিস খেয়াল করেন, যখন দেখেন আমি ক্লিক করতেছি, প্রতিটা ক্লিকে দেখেন আরও কিন্তু বাড়ে। খেয়াল করছেন? আবার দেখেন এই যে উইল এসিও এক্সিস্ট, দেখেন কী হয়, এই দেখেন আর কিন্তু বাড়তেছে। তো আপনি যত ক্লিক করবেন তত কিন্তু আপনার কিন্তু কিওয়ার্ডের পরিমাণ আরও বাড়বে। এখান থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন, বা আপনি কিওয়ার্ডগুলো এখান থেকে চুজ করতে পারবেন আর কি। ফাইন, আমি যদি এখানে আসি আবার, তো সেমভাবে আপনি ব্লগ নেওয়ার জন্য আমি একটা কিওয়ার্ড নিছি, এবার আপনি সেম ই কমার্সের জন্য আপনি কিওয়ার্ডগুলো চুজ করতে পারেন। ধরেন আপনার যদি ক্লায়েন্টের প্রোডাক্ট হয়, অ্যাজ ইউজুয়ালি ধরেন পারফিউম নিয়ে আমরা দেন কিওয়ার্ড রিসার্চ করলাম, দেন পারফিউম নিলাম যে বেস্ট পারফিউম ইন ইউকে। এখন অনেকেই বলবে ভাই আমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি, আপনি তো এটার সার্চ ভলিউম চেক করলেন না। তো সার্চ ভলিউমের যে বিষয়টা আছে এটা ওয়ান কাইন্ড অফ মিথ। হ্যাঁ, অনেক সময় দেখায় যে একটা নির্দিষ্ট পরিমাণ কিওয়ার্ডে কোনো সার্চই নাই, আসলে এটা মিথ্যা অনেকটা। ইউকে ইউএসের মধ্যে এর থেকে অনেক বেশি সার্চ হয়, কিন্তু দেখা যায় সেমরাসের মধ্যে দেখায় 100 200, এগুলো খুবই কম। মানে তারা জাস্ট একটা অনুমান দেয় আমাদের। হ্যাঁ, কিওয়ার্ড কিন্তু আরও অনেক বেশি সার্চ হয়। তো এই সার্চগুলোর উপর ডিপেন্ড করার দরকার নাই। অনেক সময় দেখা যায় কেডিও হাই দেখায়, কেডির উপর ডিপেন্ড করার দরকার নেই। আপনার যদি মনে হয় যে না ঠিক আছে এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতে পারবো, এটাতে আমি র্যাঙ্ক করতে পারবো, তাহলে ফাইন, আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। একটা জিনিস দেখতে পারেন, সেটা হলো আপনি কিওয়ার্ড যখন কাজ করা শুরু করবেন তখন আপনি কম্পিটিটিভ রিসার্চটা একটু কাজ করতে পারেন। আপনি একটু কম্পিটিটিভ রিসার্চ করে দেখতে পারেন যে এই কিওয়ার্ড নিয়ে আর কে কে কাজ করে, বা এই কিওয়ার্ডটা নিয়ে কতজন মানুষ কন্টেন্ট লেখছে, কয়জন মানুষ টাইটেলের মধ্যে ইউজ করছে, এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা ফাইন, আমরা এখানে আসি। আচ্ছা, বেস্ট পারফিউম ইন ইউকে যখন আমি লিখছি, তো দেখেন আমার সামনে অনেকগুলো এখানে আসতেছে, রেজাল্ট আসতেছে। এটা নিচের দিকে আসি। আচ্ছা, আমি তারা কিওয়ার্ড এখানে সাজেস্ট করতেছে, এটা কিওয়ার্ড সার্ভার থেকে এসে পড়ছে। তো দেখেন এখানে কিছু আইডিয়া পাইছে যে বেস্ট পারফিউম ইন ইউকে ফর ওমেন, আমি এখানে ম্যানও নিতে পারি। এই তো আপনি আইডিয়া পাবেন আর কি। তো যখন আপনি কমার্শিয়াল টাইপের কিওয়ার্ড নেবেন, তখন আপনার মাথায় চিন্তা থাকতে হবে যে আমি কমার্শিয়াল ইউজের জন্য আমি কিওয়ার্ডগুলো ইউজ করবো আর কি। হ্যাঁ, তো আপনার ওই অনুযায়ী আপনার কিওয়ার্ডগুলো নেওয়া লাগবে আর কি। ওকে ফাইন, দেন আমরা নিচের দিকে আবার আসি। সার্ভিসটাও সেম। সার্ভিস বেশি হলো অনেক ওয়েবসাইট আছে যারা সার্ভিস দেয়, যেমন ধরেন প্লাম্বিং সার্ভিস, আলাদা সার্ভিস। হ্যাঁ, এক্সট্রা সাউন্ড করতেছে, উপরে মনে কাজ হয় নাকি তা? হ্যাঁ, আচ্ছা, তো সার্ভিসের যে বিষয়টা হলো, সার্ভিস টাইপ আলাদা যে ওয়েবসাইটগুলো থাকে, তারা দেখা যায় যে তারা যখন কাজ করে তাদের কিন্তু অনেকগুলো সার্ভিস থাকে। একটা ওয়েবসাইটের মধ্যে মাল্টিপল সার্ভিস নিয়ে তারা কাজ করতে পারে। তো আপনার ক্লায়েন্ট যে সার্ভিস নিয়ে কাজ করবে, ওই সার্ভিসের নামটা লিখে যখন আপনি সার্চ করবেন, তখন আপনি কিন্তু কিছু কিওয়ার্ডের আইডিয়া পাবেন, গুগল থেকে হোক, স্যামরাস থেকে হোক। দেন আপনি ওই অনুযায়ী আপনি কিওয়ার্ডগুলো নেবেন আর কি। হ্যাঁ, সার্ভিস টাইপের কিওয়ার্ডগুলো মেনলি বেশিরভাগ সময় ব্লগ টাইপের হয় না, এখানে কমার্শিয়াল টাইপের কিওয়ার্ডগুলো আমরা নিব আর কি। ব্লগ টাইপের জন্য তো মেনলি এই কিওয়ার্ডগুলো নেওয়া হয়, ইনফরমেশনাল টাইপের কিওয়ার্ডগুলো নেওয়া হয়, নেভিগেশনাল নেওয়া হয়। ই কমার্সের জন্য মেনলি এই টাইপ কিওয়ার্ডগুলো ইউজ হয়। কমার্শিয়াল ট্রানজ্যাকশনাল সার্ভিসও সেম, কমার্শিয়াল ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলো ইউজ হবে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট কেডি? এখন কথা হলো আমরা কি কেডির কথা চিন্তা করবো না? কেডির কথা এত চিন্তা করার দরকার নাই, কেডি সার্চ ভলিউম এগুলো স্কিপ করতে পারেন। কিন্তু মেন বিষয় হলো যে আপনার কিওয়ার্ডটা, আমরা তো কিছু আইডিয়া নিব, স্যামরাস থেকে নিলাম, ঠিক আছে ফাইন। আপনি এখান থেকে ধরেন 50-60টা কিওয়ার্ড নিলেন, দেন এখান থেকে আপনি কিছু কিওয়ার্ড বাদ দিবেন, যেগুলো নিয়ার মি আছে এগুলো বাদ দিলেন। আবার ধরেন যেই কিওয়ার্ডগুলো আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের সাথে যায় না ওগুলো বাদ দিলেন। দেন যেগুলো থাকবে এখান থেকে আপনি বেস্ট একটা কিওয়ার্ড চুজ করতে পারেন। যখন ক্লায়েন্টে আপনি কিওয়ার্ডের লিস্ট দিবেন, ওই লোকাল এসিওর মতো লিস্টটা দিবেন আর কি। আমরা দেখবেন যখন আমরা লোকাল এসিও ক্লাসটা করছি, তখন আমরা যে দেখাইছিলাম যে কীভাবে আমরা কিওয়ার্ডের লিস্ট দিই। তো মোস্ট অফ দ্য টাইম আমি যখন ক্লায়েন্টে দেই, তখন আমি তো আগেও বলছি, আবার বলি, আমরা যখন স্যামরাস থেকে একটা রিপোর্ট বানাই কিওয়ার্ডের, ওই ফাইলটা দেওয়ার দরকার নাই, ওই যে সার্চ ভলিউম সহ এগুলো সব দরকার নাই। আপনি জাস্ট শুধু 10টা বা 15টা কিওয়ার্ড নিয়ে ক্লায়েন্টে দিবেন, এখান থেকে দেন ক্লায়েন্ট একটা চুজ করে ফেললো, দেন এটা নিয়ে আপনি কাজ শুরু করবেন। ঠিক আছে, আর যখন কাজ শুরু করবেন তখন মাল্টিপল কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করবেন। মাল্টিপল কিওয়ার্ড মানে ওই যে এলএসআই কিওয়ার্ড, হ্যাঁ, আর ইন্টেন্ট অনুযায়ী কন্টেন্টের মধ্যে কাজ করবেন, যাতে করে আপনি ইজিলি আপনি র্যাঙ্ক করতে পারেন। কারণ 2025 সালে এখন এই জিনিসের উপর খুব বেশি জোর দেওয়া হয়। গুগল থেকে তারা চাইতেছে আপনি এমন কন্টেন্ট বানান যেই কন্টেন্টগুলোতে জোর আছে, মানে যেই কন্টেন্টগুলো অডিয়েন্সরা মন দিয়ে পড়বে, বা দেখা যায় কন্টেন্ট একটু বড় হোক সমস্যা নাই, বাট কন্টেন্টের মধ্যে যাতে পাওয়ারফুল জিনিস থাকে, যেই জিনিস থেকে তার হেল্প হয়। আপনি আন্তাজি যে কোনো একটা কিওয়ার্ড নিলেন, তারপর আপনি ইচ্ছা মতো ইউজ করলেন। হ্যাঁ, আপনি ধরেন কী জানি বলে আমরা যেমন দেই H1 H2তে আমরা ইউজ করলাম, আমরা র্যাঙ্ক করে যাব, এটা বা বোকামি হবে। আমরা তো দিবই, আমরা যে মেন কিওয়ার্ডটা নিব, এই কিওয়ার্ড আমরা H1-এ রাখবো, H2-তে রাখবো। আমরা যে ফান্ডামেন্টাল অফ এসইও বা বেসিক এসইও শিখছি, এগুলো তো করবোই। পাশাপাশি আমরা ট্রাই করব কন্টেন্টের মধ্যে যাতে আরও
5 থেকে 7টা কিওয়ার্ড আমরা পুশ করতে পারি অ্যাজ এ এলএসআই কিওয়ার্ড হিসাবে। এগুলো আমি পরে কথাবার্তা বলতেছি, এটা আমি আরও ডিপলি কথাবার্তা বলবো। বাট মেন বিষয় হলো যে কী করতে হবে, কেডি নিয়ে এত ভাবার দরকার নেই। আপনি এখান থেকে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনার ওয়েবসাইটের সাথে যায়, আপনার ইন্টেন্টের সাথে মিলে, ক্লায়েন্টের মন অনুযায়ী আপনি বেস্ট একটা কিওয়ার্ড চুজ করবেন। হ্যাঁ, আচ্ছা, দ্যাট মিনস উই শুড অ্যাভয়েড স্যামরাশ না। তার মানে এই না যে আমরা স্যামরাশ বাদ দিয়ে দিব। স্যামরাশ থেকে আমরা তো আইডিয়া পাই, আমরা কিন্তু চাইলেও কিন্তু এতগুলো কিওয়ার্ডের মধ্যে ম্যানেজ করতে পারবো না। আমি যদি ফ্রিতে যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করি, আমরা ওই পরিমাণ আমরা কিন্তু কিওয়ার্ড পাই না। তো আমাদের আগে আর পরে স্যামরাশে কিন্তু দরকার পড়ে। স্যামরাশ আমরা ইউজ করবো, বাট স্যামরাশে আমরা একদম ধরেন কী জানি বলে, যেমন আমরা দেখেন হাদিস আমরা সবাই মানি, তার মানে একবার হাদিসের মতো মেনে ফেলবো, এই আর কি বিষয়টা। তার মানে সে যা বলছে ফাইন, আমি তার থেকে আইডিয়া নিব, কিন্তু এইটা না যে আমি আমি একবার ইউজই করবো না, ইউজ করবো ফাইন, ঠিক আছে, বাট আমি আমার নিজের কমন সেন্স কাজে লেগে তারপর আমি কিওয়ার্ডটা নিব। কেডি ভালো, সার্চ বললাম ভালো, টাস করে নিয়ে নিলাম, এই কথাটা মানে এভাবে নেওয়া যাবে না আর কি। হ্যাঁ, আর এভাবে র্যাঙ্কও করা যাবে না। আচ্ছা, আর একটা কথা, সেটা হলো যে কথার সাপেক্ষে বলতেছি আর কি। তো আমরা অনেকেই দেখা যায় বর্তমানে বেশিরভাগ স্টুডেন্টরা দেখা যায় এই ভুলটা করে। তারা কি করে, যখন এসইও নিয়ে কাজ করা লাগায়, বড় বড় ওয়েবসাইটগুলোতে কাজ পায়, রিসেন্টলি অনেকেই কাজ পাইতেছে, তারা দেখা যায় যে ক্লায়েন্ট যখন বলে যে আমার কি কন্টেন্ট রাইটার লাগবে, সে বলে না লাগবে না, আমি নিজে বানাই ফেলি। তো দেখেন, রিসেন্টলি কিন্তু 2025 সালে আসার পরে গুগল কিন্তু অনেক কিছু করবে, যেটা আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, সেটা হলো যে দেখবেন যে এআই রিলেটেড কন্টেন্টগুলো ঠিক আছে র্যাঙ্ক পাইতেছে, বাট ওই লেভেলে কিন্তু র্যাঙ্ক পায় না যেগুলো রিয়াল কন্টেন্টের দাম কিন্তু গুগলের কাছে অনেক বেশি। ঠিক আছে, তো সবসময় ট্রাই করবেন যাতে হাতে লেখা যায়, মানে হিউম্যান যে কন্টেন্টগুলো আছে, মানে ওই যে কন্টেন্ট রাইটার দিয়ে লেখাবেন। বাট এটাও চেক করতে হবে যে আবার আপনি যে কন্টেন্ট দিয়ে লেখাইতেছেন সে যাতে আবার এআই দিয়ে না মেরে দেয়। হ্যাঁ, রিয়াল কন্টেন্ট দিয়ে লেখাবেন যাতে করে আপনি ওই যে এই আউটকামটা পান আর কি। হ্যাঁ, এআই ইউজ করা যাবে না আর কি। এআই দিয়ে টিকে, বাট আগের পরে দেখা যায় পেনাল্টি খাইতে পারে, এখনও খায়। অনেক আমি কন্টেন্ট দেখছি, আমার নিজেরও ক্লায়েন্টের কয়টা কন্টেন্ট নিচে পড়ে গেছে, প্রথমে র্যাঙ্ক পায়, পরে দেখা যায় নিচে পড়ে যায়। এই সমস্যা হলো চ্যাট জিপিটি কারণে পড়ে। হ্যাঁ, তো চ্যাট জিপিটি একদম মানে ইউজ করার দরকার নাই, পারলে কন্টেন্ট দিয়ে লেখান। আর যদি মানে ওইটা কোন ক্ষেত্রে, যখন দেখবেন যে ব্লগ টাইপের ওয়েবসাইট বা সার্ভিস টাইপের ওয়েবসাইট, ই কমার্স টাইপের ওয়েবসাইটগুলো তো আপনি কি কন্টেন্ট হায়ার করবেন, এটা তো কন্টেন্ট হায়ার করার কোনো কিছু নাই। এখানে তো জাস্ট শুধু খালি ওই যে ফিচারগুলো থাকে প্রতিটা প্রোডাক্টের, এগুলো তো ক্লায়েন্টের নিজে লিখবে। ধরেন একটা আমি আইফোন সেল করি, আইফোনের মধ্যে যা যা আছে এগুলো আমি লিখলাম, বা আমি কম্পিউটার সেল করি, কম্পিউটারের মধ্যে যা যা আছে এগুলো আমি লিখলাম। হ্যাঁ, এই তো ই কমার্স ওয়েবসাইটের আপনার এই যে প্রোডাক্টের ডিসক্রিপশন, আর তো কিছু নাই। বাট সার্ভিস টাইপের ওয়েবসাইট, ব্লগ টাইপে কিন্তু অনেক কিছু লেখা যায়। তো ব্লগের কন্টেন্টগুলো মাস্ট বি, যদি ব্লগ টাইপের কিছু লেখেন বা ব্লগ লিখেন, ওই সময় মাস্ট বি কন্টেন্ট দিয়ে লেখাইতে হবে। ওই সময় চ্যাট জিপিটি ইউজ করলে 100% ধরা খাবেন, কারণ ওই কন্টেন্টগুলো নিচে পড়ে যাবে। ঠিক আছে, ওই ই কমার্স টাইপের ওয়েবসাইট আছে, ছোটো একটা ডিসক্রিপশন, ওই ক্ষেত্রে তো আর ধরেন কী লিখবেন আপনি, আর কন্টেন্টের কী বা লিখবে, এখানে তো চাইলেও তো আপনার কিওয়ার্ড পুশ করা যায় না, বা এলএসআই কিওয়ার্ড পুশ করা এমন কোনো সিস্টেমও নাই। আর আমরা আগেই বলছি, আমরা প্রোডাক্টের ডিসক্রিপশন নিয়ে কাজ করবো না, আমরা যা করবো সব করবো ক্যাটাগরি পেজে। তো ক্যাটাগরি পেজটা যখন ডিসক্রিপশনটা লিখবেন, এখন ওই সময় একটু মানে ঠান্ডা মাথায় 4টা পেজ, মানে 4টা বা 5টা ক্যাটাগরি পেজে ডিসক্রিপশন থাকে, এগুলো ঠান্ডা মাথায় কোনো কন্টেন্ট দিয়ে লেখা না লাগে, যদি লেখানোর মতো স্কোপ থাকে, যদি ওই লেভেলে লম্বা করা যায়, আর নাহলে তো চ্যাট জিপিটিতে মারবেন। বাট ব্লগ টাইপ হইলে অবশ্যই কন্টেন্ট হায়ার করবেন আর কি। আচ্ছা, এবার একটু নিচের দিকে নামি। নাও টক অ্যাবাউট কন্টেন্ট। আচ্ছা, তো কন্টেন্ট নিয়ে কিছু কথা আছে। ওই যে আমি যেটা বললাম যে কন্টেন্ট রাইটার দিয়ে আমি লেখাবো, আমি নিজে লিখবো না। তো কন্টেন্ট রাইটার দিয়ে যখন আমরা কন্টেন্টগুলো লেখাবো, তখন কন্টেন্ট রাইটারে কিন্তু ডাইরেকশন দেওয়া লাগে যে আপনি এভাবে যান, নাহলে কন্টেন্ট তো নিজের মন মতো, নিজের মনের মাধুরী মিশিয়ে লিখবে। হ্যাঁ, তো ওই সময় আমরা তারে কিছু এক্সট্রা কিছু কিওয়ার্ড আমরা দিয়ে দেবো তারে। আমরা তো একটা মেন কিওয়ার্ড দিব, পাশাপাশি আমরা তারা আরও কিছু কিওয়ার্ড দিব, এটার বলে আপনার লেটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং বা এলএসআই। এলএসআই জিনিসটা আসলে কী, এলএসআই আমরা তার কিছু কিওয়ার্ড দিব। একটু আগে একটু এটা ডিসক্রিপশন দেই যে এলএসআই জিনিসটা কি। সোজা কথায়, যখন আপনি একটা বিষয় নিয়ে লিখছেন, তখন শুধুমাত্র মূল কিওয়ার্ড ব্যবহার না করে তার সাথে সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ শব্দ ও ব্যবহার করা প্রয়োজন। এতে সার্চ ইঞ্জিন বুঝতে পারে আপনি যেই বিষয়টি নিয়ে লিখছেন তা গভীরভাবে বিশ্লেষণ করেছেন। আমি কিন্তু বাংলায় লিখছি যাতে আপনি বুঝতে পারেন, ইংলিশ আমি দেই নাই। গুগলের ব্যাখ্যাটা আমি বাংলা ট্রানজ্যাকশন করে আনছি, যাতে ট্রান্সলেট করে আনছি, যাতে করে আপনি বুঝতে পারেন। একটু মন দিয়ে পড়েন, তাহলে বুঝবেন। মেন বিষয় হলো এলএসআই হলো এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু কিওয়ার্ড যাতে করে আমরা ইন ডেপথ লিখতে পারি, যাতে সার্চ ইঞ্জিনেরও সুবিধা হয়, অডিয়েন্সেরও সুবিধা হয়। অডিয়েন্স যাতে আমাদের এখানে বেশি সময় থাকে, আর সার্চ ইঞ্জিন যাতে বুঝতে পারে যে আমাদের কাছে কন্টেন্টের অনেক ভ্যালু আছে। এই আর কি, এই হলো মেনলি এলএসআই কিওয়ার্ড। আচ্ছা, হাউ মেনি এলএসআই কিওয়ার্ড টু চুজ, আমরা কয়টা কিওয়ার্ড নেওয়া উচিত বা কয়টা এলএসআই কিওয়ার্ড নেওয়া উচিত একটা কন্টেন্ট লেখার সময়।
Ideal range aim to choose 3 to 8 LSI keyword. This number ensure variety without overstuffing your content. যখন আপনি এটা কন্টেন্ট লিখবেন 3 থেকে 8টা, আমি আগেও বলছি 5 থেকে 6টা, তার মানে এটাই 5 থেকে 6টা আর কি, 3 থেকে 8টা বলতে 5 থেকে 6টাই বোঝায়। কন্টেন্ট লেন্থ, এখানে একটা আমি আইডিয়া দিছি আপনারে, যদি দেখেন যে 500 থেকে 800 ওয়ার্ড আপনার কন্টেন্ট, তাহলে আপনি 3 থেকে 4টা এলএসআই কিওয়ার্ড নেবেন, বেশি নিয়ে জগাগেছি বানানোর দরকার নেই। আর যদি দেখেন যে 1500+ ওয়ার্ড, তখন আপনি 5 থেকে 8টা এলএসআই কিওয়ার্ড নেবেন আর কি। আচ্ছা, হাউ টু চুজ এলএসআই কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড কীভাবে চুজ করে? আচ্ছা, রিলেভেন্স থাকতে হবে, আপনার কন্টেন্টের সাথে মিল থাকতে হবে। যেমন পিক এলএসআই কিওয়ার্ড ক্লোজলি রিলেটেড টু ইয়োর মেইন কিওয়ার্ড, ইউজ টার্ম ইয়োর অডিয়েন্স মাইট অলসো সার্চ ফর, মানে আপনার অডিয়েন্স সার্চ করতে পারে এমন কিছু কিওয়ার্ড আপনি এখানে দিতে পারেন। যেমন এক্সাম্পল দেখেন এখানে দেওয়া হয়েছে, ফর ফ্রিল্যান্সার উইথ ডিজিটাল মার্কেটিং কোর্স, তার আমি এটা আমার মেইন কিওয়ার্ড, ফ্রিল্যান্সার উইথ ডিজিটাল মার্কেটিং কোর্স। এখন এলএসআই কিওয়ার্ড কী হবে? এটা এলএসআই কিওয়ার্ড হতে পারে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন বাংলাদেশ, হতে পারে না? তো যদি কেউ এটা লেগে সার্চ করে, আমি কী করবো, যখন আমি এই যে ফ্রিল্যান্সারিতে একটা ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে আমি কন্টেন্ট লিখবো, তখন আমি আমার কন্টেন্টে বলবো তুমি কন্টেন্টের মধ্যে এই কিওয়ার্ডটাও চুজ করো, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন বাংলাদেশ, এটা নিয়েও তুমি কিছু লিখো। তার মানে এটা যে হুবহু কিওয়ার্ডটা টাস করে মেরে দেবে এটা না, কিন্তু একটু বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। এই কিওয়ার্ডটা এলএসআই কিওয়ার্ড ইউজ করবে মানে হলো এটা নিয়ে সে কিছু কথাবার্তা লিখবে, একদম ন্যাচারালভাবে লিখবে। নাইলে এমনি কিওয়ার্ড পুশ করতে তো আমিও পারি, যে কোনো একটা ওয়ার্ডের মাঝখান দিয়ে অ্যাড করে দিলাম, এরকমভাবে না। সেন্টেন্সের মাঝখানে খালি অ্যাড করলেই হবে না, কথার সাথে মিল থেকে লিখতে হবে, যাতে এটা হিউম্যান মানে মানুষ লিখছে এমন যাতে বোঝা যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, ফ্রিল্যান্সার কোর্স ফর বিগিনার, এটাও হতে পারে, এটাও কিন্তু এলএসআই কিওয়ার্ড হিসেবে যায়, এটার সাথে রিলেটেড। ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং কোর্স সবাই তো আমরা নাও চিনতে পারে, অনেকে এগুলো লিখে সার্চ করবে, ফ্রিল্যান্সার কোর্স ফর বিগিনার্স, বা এবার সার্চ করবে অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স বাই রোহিত, হ্যাঁ, AC1 ডিজিটাল মার্কেটিং কোচিং সার্চ করতে পারে না, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং স্কিল, মার্কেটিং কোর্স ফর ফ্রিল্যান্সার্স, এই যে এইগুলোরা বলে এলএসআই কিওয়ার্ড, ঠিক আছে? এটার সাথে এটা সম্পর্ক। এখন এই কিওয়ার্ডগুলো আমরা কই পাবো? এই কিওয়ার্ডগুলো চাইলে আপনি বিভিন্ন ধরনের টুলস আছে, এগুলো ইউজ করতে পারেন, পেড টুল দিয়ে বের করা যায়। যদি ইউটিউবে সার্চ করেন হাউ ক্যান আই ফাইন্ড এলএসআই কিওয়ার্ড, দেখবেন আপনি অনেকগুলো আইডিয়া পাবেন, বা চ্যাটজিপিটি এগুলো বানিয়ে আনতে পারেন। আপনি যদি মেইন কিওয়ার্ডটা দেন চ্যাটজিপিটি আপনি বলবেন যে হেয়ার ইজ মাই মেইন কিওয়ার্ড, নাও প্রোভাইড মি 50 এলএসআই কিওয়ার্ড, হ্যাঁ, দেখবেন যে আপনার 50টা দিবে, এখান থেকে আপনি বেস্ট 5টা চুজ করলেন, ঠিক আছে? হ্যাঁ, আমি এগুলো চ্যাটজিপিটি দিয়ে বানাইছি, কিংবা আপনি নিজের কমন সেন্স লাগিয়েও বানাইতে পারেন। বাট নিজের কমন সেন্সের উচিত হবে নিজের কমন সেন্স কাজে না লাগাইয়া চ্যাটজিপিটি দিয়ে বানায় ফেলা, ইজিলি বানাইতে পারবেন। আচ্ছা, সার্চ ইন্টেন্ট, ম্যাচ এলএসআই কিওয়ার্ড উইথ ইউর অডিয়েন্স সার্চ ইন্টেন্ট, ইনফরমেশনাল, নেভিগেশনাল, ট্রানজ্যাকশনাল। মানে হলো যখন শুধু এলএসআই কিওয়ার্ড কিন্তু নিলেই হবে না, যখন এলএসআই কিওয়ার্ডগুলো নেবেন ইন্টেন্ট অনুযায়ী নেবেন। আপনি যে কন্টেন্ট লিখতেছেন এই কন্টেন্টের আসলে উদ্দেশ্যটা কি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার যদি এমন উদ্দেশ্য থাকে আপনি কমার্শিয়াল কোনো প্রোডাক্ট সেল করবেন বা আপনার অনলাইন কোর্সটা সেল করবেন, তখন কিন্তু ট্রানজ্যাকশন টাইপের কিওয়ার্ডগুলো দিতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন বাংলাদেশ এটা কিন্তু ট্রানজ্যাকশন টাইপের কিওয়ার্ড না, এগুলো ব্লক টাইপের কিওয়ার্ড। আমি কি বুঝতে পারতেছি? এগুলো হলো ব্লক টাইপের কিওয়ার্ড, বা এগুলো হলো আপনার ইনফরমেশন টাইপের। আমি সবগুলো কিন্তু কিওয়ার্ড দিছি। যদি আপনার কমার্শিয়াল টাইপের কিওয়ার্ড দিতে হয় তখন আপনি এগুলো ইউজ করতেন, যে ফ্রিল্যান্সিং কোর্স প্রাইস ইন বাংলাদেশ, হ্যাঁ, ডিসকাউন্ট প্রাইস, বা দিতে পারেন যে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স, এগুলো কিন্তু যায়, এগুলো কিন্তু আপনার কমার্শিয়াল বা ট্রানজ্যাকশন টাইপের হতে পারে, ঠিক আছে? তো ইন্টেন্ট বুঝে আপনি যেই টাইপের কন্টেন্ট লিখতেছেন ওই টাইপের আপনি এলএসআই কিওয়ার্ড আনবেন। যখন এলএসআই কিওয়ার্ডগুলো মেক করবেন তখন এই কথাগুলো কিন্তু এটাও কিন্তু মাথায় কাজে লাগাবেন, যে আপনার কন্টেন্ট আসলে উদ্দেশ্যটা কি, ইনফরমেশনাল, নেভিগেশনাল নাকি ট্রানজ্যাকশনাল, এটাও কাজে লাগাতে হবে। আচ্ছা, হাউ টু চুজ এলএসআই কিওয়ার্ড, হেডারের মধ্যে, সাব হেডারের মধ্যে, মানে H2 H3 এগুলোর মধ্যে আপনি চাইলে এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। অ্যাড এলএসআই কিওয়ার্ড ন্যাচারালি টু সাম হেডিংস, ডাইরেক্ট আপনি লেখেন H2 মধ্যে, H2 একটা বানান, তারপর এটা নিয়ে কন্টেন্ট লেখা শুরু করে দেন, বুঝছেন? H2 এটা হেডিং দিবেন, তারপর এটা নিয়ে কন্টেন্ট লিখতেন, একটু লম্বা করলেন, তারপর আবার বডি কন্টেন্ট হিসেবে ইউজ করতে পারেন। ইউজ দেম কন্টেক্সচুয়ালি থ্রু আউট ইউর কন্টেন্ট, স্পেশালি ওয়ার দে ফিট অর্গানিক্যালি। ওই যে আমি বলছিলাম না, আপনি সেন্টেন্সের মাঝখানে টুকুস করে বসায় দেবেন, এভাবে না। আপনি কথা বলতেছেন মাঝখানে এটা ইউজ করলেন। এই কারণে তো আমরা কন্টেন্ট রাইটারের টাকা দিব। কন্টেন্ট রাইটার 800 ওয়ার্ডের একটা জিনিস লিখবে, তার আমি 1500 টাকা দিব, 1000 টাকা দিব, এমনি তো দিব না। ওই যে সেইটারে প্রপারলি লিখবে, এই কারণে দিব। কন্টেন্ট রাইটার ইন বাংলাদেশ লিখে সার্চ করলে আপনি অনেক গ্রুপ পাবেন, এখানে অনেক কন্টেন্ট রাইটার পাওয়া যায়, ঠিক আছে? এখান থেকে ইউজ করবেন আর কি। আচ্ছা, মেটাট্যাগ আমরা চাই মেটাট্যাগের মধ্যে আমাদের এই জিনিসগুলো রাখতে পারি, হ্যাঁ। অ্যাড 1 থেকে 2টা এলএসআই কিওয়ার্ড ইন ইউর মেটা ডিসক্রিপশন। মানে মেটাট্যাগ বলতে এখানে যে আমরা মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন লিখি না, মেটা টাইটেলের মধ্যে তো আমাদের মেন কিওয়ার্ডটা থাকবে, আর যখন আমরা মেটা ডিসক্রিপশন লিখবো তখন আমরা এলএসআই কিওয়ার্ডটা ইউজ করে ফেলবো। মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন সব জায়গায় মেন কিওয়ার্ডটা ইউজ করলে একটু নাইনসাবি হয়। তো মেটা ডিসক্রিপশনের মধ্যে মেন কিওয়ার্ডের পাশাপাশি এলএসআই কিওয়ার্ডটা ইউজ করলেন আর কি, তাহলে আপনি একটু বেটার আপনি রেজাল্ট পাইলেন। আচ্ছা, অল্টারনেটিভ টেক্সট
ফর ইমেজেস, ওই যে আমাদের ইমেজের অল্টারনেটিভ টেক্সট থাকে না, ওইটার ক্ষেত্রে আপনি চাইলে আপনার এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। কারণ আমাদের তো অনেকগুলো ইমেজ থাকতে পারে, একটা কন্টেন্টের মধ্যে 15-20টা ইমেজও থাকতে পারে, তো তখন আপনি এটার ইউজ করবেন আর কি এলএসআই কিওয়ার্ডগুলারে। ইন্টারনাল লিঙ্কের মধ্যে আমরা চাইলে এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি। বাট যখন ইন্টারনাল লিঙ্কের মধ্যে ইউজ করবেন তখন একটা কাজ করতে পারেন, ধরেন আপনি অনেকগুলো ব্লগ লিখলেন, একটা আপনি মাদার ব্লগ মানে মেইন আপনি একটা ব্লগ লিখলেন, একটা মেইন ব্লগের মধ্যে আপনি দেখা যায় যে আপনি ওই যে সবগুলা যতগুলো আপনার টপিক আছে আপনার ওই যে প্রতিটা এলএসআই কিওয়ার্ড আপনি বড় আপনি সবগুলো আনলেন, দেন ওই প্রতিটা আবার এলএসআই কিওয়ার্ডের মধ্যে একটা একটা করে লিঙ্ক দিলেন, অ্যান্ড এই লিঙ্কের মধ্যে যখন যাবে তখন সে এই লিঙ্কে যাইয়া সে আরেকটা ব্লগ পাবে, অ্যান্ড এটার মধ্যে আপনি ইন ডেপথ ওই টপিক নিয়ে আপনি আর কিছু কথাবার্তা বললেন, এখানে আপনি কিছু কন্টেন্ট দিলেন, তখন কী হবে, তখন আপনার বুঝতে পারবে, সার্চ ইঞ্জিন বুঝতে পারবে যে আপনার আসলে মেইন টপিক কী, আপনি ইন্টারনাল লিঙ্ক দিয়ে আপনি কোথায় নিতেছেন, কোন কিওয়ার্ড দিয়ে নিতেছেন। যখন লিঙ্ক জুসটা পাস হবে তখন আপনার বুঝতে পারবে যে আপনার যে ক্রলার বুঝতে পারবে যে আপনার আসলে মেইন উদ্দেশ্য হলো এই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করা, আপনার মেইন কন্টেন্ট হলো ওয়েবসাইটের কন্টেন্ট হলো এইটা। তখন সে দেখবেন যে সে নিজে আপনার অডিয়েন্স আনবে। ওই যে অডিয়েন্সে দেখা যায় এসইও করার পরে 3-4 মাস পরে দেখা যায় যে একটা মানে বাড়ে, গ্রোথ হয়, মেনলি এটাই হয়, কারণ গুগল বুঝে ফেলে, সে এটা লার্নিং মোডে থাকে, সে বুঝতে পারে আপনার জন্য কোন অডিয়েন্সগুলো দরকার, বুঝতে পারছে। তো আপনি চাইলে এভাবে আপনি চাইলে এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন আর কি। আচ্ছা, টুলস টু ফাইন্ড এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড ফাইন্ড করার জন্য কিছু টুলসও ইউজ করতে পারি আমরা, যেমন গুগল সার্চ সাজেশন, টাইপ ইউর মেইন কিওয়ার্ড অ্যান্ড নোট অটো টেমপ্লেট সাজেশন। আপনার এই যে অটো টেমপ্লেটগুলো থাকে যে এটা দিয়ে আপনি এই যে এটাকে যেভাবে দেখলাম, এই যে এখানে অনেকগুলো পাওয়া যায়, মাঝে মাঝে দেখা যায় যে এখানে পিপল অলসো আস্ক, এখান থেকে আপনি চাইলে নিতে পারেন। মানে আমার ক্ষেত্রে মনে হয় ChatGPTই ভালো অপশন। আচ্ছা, স্যামব্রাশ আর এইচএফ নিতে পারেন। আর এখানে আরেকটা অপশন লেখা দিই, ChatGPT লেখা দিই সুন্দর করে, ChatGPT, এটা সবচেয়ে বেটার, ChatGPT ইউজ করতে পারেন। আচ্ছা, ChatGPT যদি পেইড ইউজ করতে পারেন তাহলে আরও বেটার, পেইড নিলে আরও বেটার। পেইড ChatGPT আপনারা আরও বেশি ভালো বেনিফিট দেবে। অনেক প্রোভাইডার আছে, টুলস প্রোভাইডার যারা এইসব সেল করে। অ্যাভয়েড দিস মিস্টেক, কিওয়ার্ড স্টাফিং। আচ্ছা, এই জিনিসটা খুবই খারাপ, কিওয়ার্ড স্টাফিং করবেন না। মানে ওই যে ওভার টাইপের এলএসআই কিওয়ার্ড, ইচ্ছা মতো কিওয়ার্ড ইউজ করার দরকার নাই। আমি অনেক ভিডিওতে দেখছি তারা বলে 10-12টা 20টা এলএসআই কিওয়ার্ড নেই, এটা বোকামি। এতগুলো কিওয়ার্ড নেওয়ার দরকার নেই। র্যাঙ্ক করলে এমনি দেখা যায় কিওয়ার্ড র্যাঙ্ক করে 5টা এনাফ, একটা কন্টেন্টের মধ্যে 5টা এলএসআই কিওয়ার্ড, এটা নিয়ে আবার কন্টেন্ট লেখা ভাই যাচ্ছে জানে কথা না, বুঝছেন। যখন দেখবেন যে আপনার র্যাঙ্ক করছে তখন দেখবেন যে শুধু একটা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করে না, যখন কোনো একটা পেজ ইন্ডেক্সে র্যাঙ্ক করে তখন একসাথে মাঝে মাঝে দেখা যায় এক কন্টেন্ট থেকেই দেখা যায় 50টা 30টা কখনো 20টা টাইপের কিওয়ার্ড তারা চুজ করে ফেলে, মানে পিক করে ফেলে, ঠিক আছে। তো আপনি অনেকগুলো কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করবেন, তো এতগুলো কিওয়ার্ড নিয়ে এলএসআই কিওয়ার্ড নিয়ে গুগলের বোকা বানাইতে চান না, তারা আমাদের থেকে অনেক বেশি চালাক। আচ্ছা, ইগনোরিং সার্চ ইন্টেন্ট, choosing LSI without understanding the audience need will dilute your content relevance। হ্যাঁ, আচ্ছা, তুমি কখনোই ইগনোর করা যাবে না, সার্চ ইন্টেন্ট ইগনোর করা যাবে না, এটা আমি এর আগেও কথা বলছি। যখন আপনি এলএসআই কিওয়ার্ড নেবেন তখন এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, ওই যে ইন্টেন্টগুলো একটু মাথায় রাখবেন, ইনফরমেশনাল নিতেছেন নাকি নেভিগেশনাল নিতেছেন, কেন নিতেছেন, এই অর্থটা মাথায় থাকা লাগবে আর কি। আচ্ছা, আনন্যাচারাল প্লেসমেন্ট। আনন্যাচারাল মানে ওই যে নিজে এলএসআই কিওয়ার্ড পিক করতে যান, মানে এটারে যখন দিতে যান তখন দেখা যায় এমন জায়গায় দিয়েছেন এলএসআই কিওয়ার্ড যেখানে দরকার নেই। তো বুঝে শুনে এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করবেন নাকি, যেখানে দরকার আপনার যেখানে ফিট হবে এটা কন্টেন্টটা নিজে লিখবে। আচ্ছা, টপিক্যাল অথরিটি অ্যান্ড টপিক্যাল ম্যাপিং জিনিসটা কি? আচ্ছা, এসইওতে টপিক্যাল অথরিটি অ্যান্ড টপিক্যাল ম্যাপিং এমন দুইটা কৌশল যা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আপনার ওয়েবসাইটকে শক্তিশালী হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। সহজভাবে বললে, আপনি যখন একটা বিষয় নিয়ে গভীর ও বিস্তারিত কন্টেন্ট তৈরি করেন এবং সেই বিষয়ের সাথে সম্পর্কিত অন্যান্য উপবিষয় কভার করেন, তখন সার্চ ইঞ্জিন আপনাকে বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করে। টপিক্যাল অথরিটি বা টপিক্যাল ম্যাপিং বলতে বোঝায়, যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন তখন আপনি মেনলি আপনার এটার সাথে যে বিষয় আছে বা সম্পর্ক যে বিষয় আছে এগুলো আপনি তুলে আনবেন, তখন আপনার গুগলের কাছে এটার দাম বাড়বে আর কি। হ্যাঁ, সে বুঝবে যে আপনি এটার উপর ম্যাপ করে আপনি এটা কন্টেন্ট বানাইতেছেন, তখন সে এটার অথরিটি দিবে, এই আর কি। আচ্ছা, বাংলাটা পড়লে আপনি একটু ডিটেলস বুঝতে পারবেন। হোয়াট ইজ টপিক্যাল অথরিটি? টপিক্যাল অথরিটি ইজ দ্য প্রসেস অফ বিল্ডিং এক্সপার্টিস অ্যান্ড ক্রিয়েটিভিটি অন এ স্পেসিফিক টপিক থ্রু ডিটেল অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট। মানে টপিক্যাল অথরিটি হলো আমরা রিলেভেন্ট কন্টেন্ট লিখব, হ্যাঁ, যাতে আমরা একটা কী পাই, গুগলে সেটা দাম পাই, এই আর কি। এক্সাম্পল, ইফ ইউর মেইন টপিক ইজ ডিজিটাল মার্কেটিং, রাইটিং জাস্ট ওয়ান আর্টিকল অন ডিজিটাল মার্কেটিং অন এস্টাবলিশড অথরিটি। মানে ধরেন আমার যে ওয়েবসাইটটা আছে ফ্রিল্যান্সার উইথ, এখন আমি এখানে যদি একটা ব্লগ লিখি ডিজিটাল মার্কেটিং নিয়ে, তো এটা আমারে ভালো টপিক্যাল অথরিটি দিবে না। গুগলকে বুঝাইতে হবে যে আসলে আমার ওয়েবসাইটের মেইন কন্টেন্ট কী বা আমার মেইন থিম কী, এইটা আমি গুগলকে বুঝাইতে হবে। তো
আমি কি করতে পারি, ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আমি কোনো কন্টেন্ট লিখবো, পাশাপাশি আমি অন্যান্য কন্টেন্টগুলো বা এটার সাথে রিলেটেড টপিকগুলো আমি কভার করতে পারি, যাতে আমাদের টপিক্যাল অথরিটিটা গ্যাদার হয়, এই আর কি। যেমন হাওয়েভার কভারিং রিলেটেড সাব টপিক, আমরা চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আমরা চাইলে আরও কিছু সাব টপিক নিয়ে কাজ করতে পারি, যেমন হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, এসইও স্ট্র্যাটেজিস, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল এডস টিপস। তো এগুলো কি, এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের সাব টপিক। ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্র। তো আমি যখন কি করব, ক্লায়েন্টের জন্য যখন কাজ করব, যদি সে আমার একটা মেইন টপিক দেয়, এই মেইন টপিকের আন্ডারে আমি আর কিছু সাব টপিক নিয়েও আমি কিছু কন্টেন্ট লিখবো, যাতে আমাদের টপিক্যাল অথরিটিটা জায়গায় থাকে, হ্যাঁ, যাতে আমরা টপিক্যাল অথরিটি গ্যাদার করতে পারি আর গুগলে বুঝাইতে পারি যে আমাদের মেইন টপিক কোনটা, এই আর কি। অডিয়েন্সও বুঝবে, গুগলও বুঝবে, দুজনের ক্ষেত্রে আমরা উইন উইন সিচুয়েশনে থাকবো, এই আর কি। উইল সিগনাল টু গুগল দ্যাট ইউ আর এক্সপার্ট ইন দিস ফিল্ড, এই আর কি। যখন আপনি মেইন টপিকটা নেবেন, সাথে সাথে কিছু সাব টপিক নিয়েও কাজ করবেন, এখানে উদাহরণ হিসেবে এগুলো দেওয়া হয়েছে আর কি। হোয়াট ইজ টপিক্যাল অথরিটি, আচ্ছা, ওয়াই ইজ ইট টপিক্যাল অথরিটি ইম্পর্টেন্ট, টপিক্যাল অথরিটি কেন ইম্পর্টেন্ট? নাম্বার 1, ইমপ্রুভ র্যাঙ্কিং, সার্চ ইঞ্জিন প্রায়োরিটিস আর অথরিটিভ সাইটস, ঠিক আছে। মেইনলি আমাদের তারা কী করবে, তারা আমাদের প্রায়োরিটি দেয় গুগল থেকে, যাতে আমরা র্যাঙ্ক করতে পারি, যাতে আমাদের সহজে ইন্ডেক্স হইতে পারি। আর আমি দেখছি একটু লং কন্টেন্ট লিখলে, মানে আপনার মেইন টপিকের সাথে কিছু সাব কন্টেন্ট লিখলে ইজিলি ইন্ডেক্সও হয়ে যায়। আর যদি দেখেন যে ইন্ডেক্স নিয়ে খুব বেশি সমস্যা, তখন ইন্টারনাল লিঙ্ক বেশি বেশি দিবেন আর কিছু ব্যাকলিং আনবেন, তখন দেখবেন যে ইন্ডেক্স হয়ে যায়। আর কন্টেন্টের মধ্যে কিছু কাজ করতে হবে আর কি। এই যে কথাগুলো বলতেছি, কারণ আমি অনেক স্টুডেন্টে দেখছি তারা ইন্ডেক্স হইতে পারতেছে না, আবার অনেকে দেখা যায় কন্টেন্ট নিচে নামতেছে, কারণ ওই যে তারা চ্যাটজিপিটি ডাইরেক্ট মারিয়ে দিতেছে, তারা কন্টেন্টটা ইউজ করে না, বা দেখা যায় যে কিওয়ার্ডের উপর নজর দেয় না, কন্টেন্টের উপর নজর দেয় না, এই কারণে তাদের সমস্যাগুলো হইতেছে, বুঝছেন, এই কারণে কথাবার্তাগুলো আর কি। আচ্ছা, বিল্ড ইউজার ট্রাস্ট, রিডার্স রিকগনাইজ ইউর সাইট অ্যাজ এ কম্প্রেহেনসিভ সোর্স অফ ইনফরমেশন, মানে বিল্ডার যে আছে, মানে আপনাদের যে ইটা আছে, অডিয়েন্স যা আছে, অডিয়েন্সের রেসপেক্ট আপনার গ্যাদার করা লাগবে। আপনার সবসময় ট্রাই করতে হবে অডিয়েন্সরে ভালো ইনফরমেশন দেওয়ার আর কি, হ্যাঁ। আমরা অলওয়েজ একটা সোর্স হিসেবে আমরা কাজ করব, যাতে আমরা এটা বুঝাবো যে আমাদের এখানে আসলে আপনি সব কিছু পাবেন আর কি। তো ইন ডেপথ সব কিছু কন্টেন্টের মধ্যে আমরা রাখার ট্রাই করব। হোয়াট ইজ টপিক্যাল ম্যাপিং, আচ্ছা, এত আমরা যে কথাবার্তা বলছি এগুলো সব আমরা টপিক্যাল অথরিটি নিয়ে কথাবার্তা বলছি, এখন আমরা একটু ম্যাপিং নিয়ে কথাবার্তা বলি। টপিক্যাল ম্যাপিং ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং এ স্ট্রাকচার্ড প্ল্যান অর ম্যাপ of content for a specific topic. It helps organize your website content in a way that ensure complete coverage of topic and improve its relevance for search engine. এটা মানে হলো, এই যে আমরা এতক্ষণ যে কথাবার্তা বলছি যে টপিক্যাল কি বলে, আপনার যে এতক্ষণ যে আমরা যে উপরে যে কথাবার্তা বলছি টপিক্যাল অথরিটি, এই টপিক্যাল অথরিটি গ্যাদার করার জন্য আমরা এখানে টপিক্যাল ম্যাপিংয়ের ব্যবহারটা করব। মানে আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো আমরা এভাবে সাজাবো যাতে আমাদের টপিক্যাল কি হয়, টপিক্যাল অথরিটি যাতে বাড়ে। তো এই টপিক্যাল অথরিটি বাড়াইতে মেনলি টপিক্যাল ম্যাপিংটা লাগে। যখন আমরা কন্টেন্টগুলো রেডি করব, তখন আমরা এমনভাবে রেডি করব যাতে কি হয়, অথরিটি বাড়ে আর কি। আচ্ছা, তো কীভাবে রেডি করে বা কীভাবে এটা কাজ করে দেখেন, হাউ ইট ওয়ার্কস। মেইন টপিক স্টার্ট উইথ এ ব্রড টপিক, এটা খুব ভালো কাজ করে। কি করবেন, যখন আপনি কন্টেন্ট লিখবেন, আপনি একটা ব্রড একটা টপিক, মানে বড় একটা টপিক দিয়ে কাজ করবেন। যেমন ধর আমাদের এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং আমি নিলাম, তো আমি কী করবো, ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে আমি অন্যান্য যে সাব টপিক আছে এগুলো রিলেটেড আমি কন্টেন্ট আমি লিখবো। অনেক বড় টাইপের একটা ব্রড একটা আমি টাইপের কন্টেন্ট নিয়ে আমি লেখা শুরু করব, ঠিক আছে। প্রথমে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বললাম, ধরেন মোটামুটি 500 থেকে 600 ওয়ার্ড। তারপরে দেন প্রতিটা আবার সাব টপিক নিয়ে কথাবার্তা বললাম, এসইও নিয়ে, পেইড মার্কেটিং নিয়ে, গুগল এডস, ফেসবুক এডস নিয়ে বললাম, কন্টেন্ট মার্কেটিং নিয়ে বললাম, ইমেল মার্কেটিং নিয়ে বললাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে বললাম। এরপরে কী করবো, প্রতিটার মধ্যে আমরা আবার ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিব। মানে যখন আমি এখানে হালকা হালকা কথা বলবো, ডিজিটাল মার্কেটিংয়ের কথা শুরু করলাম, তারপর ডিজিটাল মার্কেটিং আন্ডারে সাব টপিক নিয়ে আমরা কথাবার্তা শুরু করব। যখন সাব টপিক নিয়ে আমরা কথাবার্তা বলবো, এই সাব টপিকের মধ্যে আবার আমরা লিখে দিতে পারি যে, ধরেন একটা এলএসআই কিওয়ার্ড দেওয়া, এখানে বলে দিলাম যে ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস। তারপর আমরা আরেকটা ব্লগ লিখলাম, এই প্রতিটা সাব টপিকের আন্ডারে আবার আলাদা আলাদা ব্লগ থাকলো, যাতে করে কি হয়, এখানে একটা টপিক্যাল অথরিটি গ্যাদার হয়। যখন কোনো একটা অডিয়েন্স আসবে, সে কিন্তু ফুল ডিটেলস কিন্তু পেয়ে ফেলতে পারতেছে। সে আসছে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানতে, আইসা সে আমার এসইও সম্বন্ধে জানলো, পরে সে এটা সম্বন্ধে জানলো, পরে দেখলো যে এখানে হালকা পাতলা ইনফরমেশন আছে, বাট এখানে ক্লিক হেয়ার নামে একটা অপশন আছে। ক্লিক হেয়ারে ক্লিক করলে সে এসইও নিয়ে আবার ডিটেলস একটা আইডিয়া পাইলো। এই যে আমি এখানে যে কন্টেন্টটা সাজাইলাম, একটা ম্যাপ আকার আমি গেলাম, আমাদের তো প্রি প্ল্যান, আমরা তো প্রি প্ল্যান করে একটা কন্টেন্ট সাজাইতেছি। এই যে আমরা প্রি প্ল্যান করে কন্টেন্টটা সাজাইছি, এইটারে বলে টপিক্যাল ম্যাপিং। আর এই যে টপিক্যাল ম্যাপিংয়ের মাধ্যমে অডিয়েন্সগুলো আমার এখানে আসতেছে, আর এখানে ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে ওইখানে যাইতেছে। এই যে তারা গেল, এটার মাধ্যমে আমার যে বেনিফিটটা হলো, এই বেনিফিটটা গুগলের কাছে হলো কি, টপিক্যাল অথরিটি।
দ্যাটস ইট। তো এর মাধ্যমে আমরা কিছু কিন্তু ইন্টারনাল লিঙ্কও পাইলাম, যার মাধ্যমে আমাদের অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে বেশি সময় থাকলো, আমাদের টপিক্যাল অথরিটি গ্যাদার হলো, আমরা ইন্ডেক্সিং ভালো করে হলো, পাশাপাশি আমরা কিছু র্যাঙ্কিংও পাইলাম, আমাদের পিএডিও কিন্তু উন্নতি হয়। এখন কিন্তু ইউটিউবের পাশাপাশি গুগলেও কিন্তু কন্টেন্ট ইজ দ্য কিং, আপনার কন্টেন্টের দিকে কিন্তু নজর দিতে হবে। এসিও তো আমরা বেসিক যেগুলো আছে বা ফান্ডামেন্টাল এসিও তো সারা জীবন থাকবে, যত আপডেটই আসুক, মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, আপনার ওই যে যা যা থাকে, এই যে ইমেজের মধ্যে কাজ করা, বাকি যা যা হাবিজিবি আছে সব তো আমরা করবই। প্লাস এগুলোর দিকে আমরা নজর দিব, যাতে করে আমরা লং টাইম আমরা আমাদের ক্লায়েন্টের ধরে রাখতে পারি, যাতে আমরা তার একটা বেনিফিট দিতে পারি। ক্লায়েন্টের এসিওর প্রজেক্ট নিলেন, 6 মাস কাজ করলেন, সে র্যাঙ্ক পাইলো, বাট তার কোনো বেনিফিট হলো না, অডিয়েন্স আসলো না, তাহলে সমস্যা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা নজর দিব আর কি, কন্টেন্টের মধ্যে আমরা কাজ করা ট্রাই করবো। স্টেপস ফর বিল্ডিং টপিক্যাল অথরিটি অ্যান্ড ম্যাপিং, মানে টপিক্যাল অথরিটি আর ম্যাপিং করার জন্য আমরা কী কী লেভেলের স্টেপগুলো আমরা নিতে পারি আর কি। হ্যাঁ, তো সবার আগে দরকার হলো যেটা হলো রিসার্চ করা। মানে আমরা যখন টপিক্যাল অথরিটি নিয়ে চিন্তা করব, তখন আমরা কী করব, আমরা একটা প্ল্যান সাজাই নিব আর কি। তো প্ল্যান সাজাইতে হলে আমরা কিছু জিনিসের হেল্প নিতে পারি, যেমন আছে গুগল থেকে আমরা হেল্প নিতে পারি, SEMrush আছে, Ahref আছে, হ্যাঁ, টু আইডেন্টিফাই দ্য মেইন টপিক অ্যান্ড রিলেভেন্ট সাব টপিক। মানে যে আমরা যেটা বলছিলাম যে যখন আমরা টপিক্যাল অথরিটি নিয়ে কাজ করি, তখন আমরা কী করি, মেইন কন্টেন্টের সাথে সাথে আমরা বা মেইন টপিকের সাথে সাথে আমরা যে সাব টপিকগুলো আছে বা LSI টাইপের যে টপিকগুলো আছে, আমরা ওইগুলো নিয়ে কাজ করি। তো ওইগুলো বের করতে আমরা এই গুগল, SEMrush, Ahref আমরা হেল্প নিতে পারি। পাশাপাশি আপনি চাইলে ChatGPTরও হেল্প নিতে পারেন, ইউ ক্যান অলসো ট্রাই ChatGPT। হ্যাঁ, তো রিসার্চটা ইম্পর্টেন্ট। তো রিসার্চ করে আগে ভালো ভালো কিওয়ার্ডগুলো, সাব টপিকগুলো বের করবেন, যাতে করে আমাদের টপিক্যাল অথরিটিটা ভালো করে গেইন হয় বা বাড়ে আর কি। আচ্ছা, হাউ টু গেট টপিক ফর টপিক্যাল অথরিটি, আমরা টপিকগুলো কেমনে পাবো, আমরা যে টপিক্যাল অথরিটি বাড়াবো এটার জন্য আমরা টপিকগুলো কোথা থেকে পাবো? উই ক্যান ইউজ কম্পিটিটর ডাটা, কম্পিটিটরের যে ডাটাগুলো আছে, হ্যাঁ, যে we can see their H2, H3, etc. heading for getting some ideas. We can use extension like SEO Quark, All in SEO, etc. free extension and try to get more details from ChatGPT. আচ্ছা, এখানে কি বোঝানো হয়েছে? এখানে বুঝিতেছে যে আমরা যে টপিক্যাল অথরিটি নিব, মানে যে সাব টপিকগুলো নিতে চাই, সাব টপিক নিয়ে আমরা টপিক্যাল অথরিটি গেইন করব। তো এই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আমরা কিন্তু প্রায় কনফিউশনে ভুগি, যে আমরা যে SEMrush থেকে বের করলাম বা Ahref থেকে বের করলাম, এগুলো কি আদৌ কি কাজের কিনা না। তো এইটার জন্য আমাদের হেল্প করবে এই টাইপের এক্সটেনশনগুলো, যেমন SEO Quark আছে, All in SEO, etc. ফ্রি টাইপের যে এক্সটেনশনগুলো আছে, আমরা এগুলো চাইলে ট্রাই করতে পারি। এগুলো দিয়ে আমরা কী করবো, ওই যে ওয়ান কাইন্ড অফ ইনভেস্টিগেশন করবো আর কি, আমাদের যে আছে কম্পিটিটরগুলো আছে তাদের ওয়েবসাইটগুলোকে। আমি আপনার একটু দেখাই দিই প্র্যাকটিক্যালি কীভাবে করবেন। ধরেন আমরা যে কোনোটা ওয়েবসাইট আমাদের আগে এর মধ্যে যাই, যেটার মধ্যে দেখি SEO Quark, এটার মধ্যে কি আছে? হ্যাঁ, আছে। তো ধরেন আমি এখানে ধরলাম যে আমাদের যে মেইন কিওয়ার্ডটা হলো ক্লিনিং সার্ভিস। আমি এই ক্লিনিং সার্ভিস দিয়ে আমি ধরেন র্যাঙ্ক করতে চাই, এটা আমার মেইন কিওয়ার্ড, ক্লিনিং সার্ভিস ইন লন্ডন দিলাম, ইন লন্ডন দিলাম। তো দেওয়ার পরে আমার সামনে রেজাল্টগুলো আসতেছে। তো আমি একটা কাজ করতে পারি, আমি এখান থেকে লোকেশন চেঞ্জ করে UK বানাই ফেলে, UK দিলাম। এখন মেনলি এইগুলা ইউকেরই আসবে আশা করা যায়। হ্যাঁ, ইউকেরই আসতেছে। তো এই যে তারা কিন্তু তারা আমার কম্পিটিটর, প্রথম যারা আছে র্যাঙ্কে, সারা কি বলে, ওই যে আপনার স্পন্সর সারা। তো এই যে আমি তাদেরকে আমার কম্পিটিটর হিসেবে ধরতে পারি। ইয়েল্প বাদ দেন, হ্যাপি হাউস ক্লিনিং, আমি এটা ধরতে পারি, এটা ধর আমার কম্পিটিটর, এটা কম্পিটিটর। housekeep.com, এটা আমার কম্পিটিটর নিলাম। হ্যাঁ, রেডিট বাদ দেন, রেডিট নিয়ে লাভ নাই, এগুলো তো বুঝিনি, এই টাইপের ওয়েবসাইটগুলো লাভ নাই। রেডিট আমরা, এটা সোশ্যাল মিডিয়া টাইপ ওয়েবসাইট, এটা বাদ দেন। মেড টু ক্লিন UK, আমরা এটা নিতে পারি, এটা নিলাম। এই যে 3টে ওয়েবসাইট আছে, আমি চাইলে 3টে ওয়েবসাইটের একদম সব এক্সট্রা করে ফেলতে পারি। কীভাবে? ওয়েবসাইটগুলোতে আসার পরে এই যে SEO Quark যেটা আছে এটাতে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন যে সম্পূর্ণ ডিটেলস আমার দিবে। হ্যাঁ, আমরা চাইলে আরও হেল্প নিতে পারি, দেখি আর কি কোনটা নেওয়া যায়। দাঁড়ানো, এটা মিনিট, ফ্যাক্টরিং দরকার নাই, পপুলাইজারটাও দেখা যায়। আচ্ছা, দেখি এটা দিয়ে দেখি, আমরা SEO Quark দিয়ে দেখি। তো দেখেন এই যে আসছে। তো এটা হলো এটার রেজাল্ট। হ্যাঁ, আপনি যখন ওয়েবসাইটে আসবেন, জাস্ট SEO Quark ক্লিক করলে তারা আপনার রেজাল্টটা দেখাই দিবে আর কি। আপনি জাস্ট এখান থেকে ডায়াগনোসিসে ক্লিক করলে তারা আপনার সবগুলা ডেটা দিবে। এই যে তাদের মেটা ডিসক্রিপশন কী, তাদের হেডিংগুলো কী আছে। হ্যাঁ, এই যে সবগুলা, এই যে প্রতিটা হেডিং দেখেন দেখা যায়। এই যে দেখছেন, এই হেডিংগুলো থেকে আমরা কিন্তু এই যে টপিক্যাল অথরিটির জন্য কিওয়ার্ডগুলো নিতে পারি। দেখছেন, এই যে খেয়াল করছেন, এই টপিকগুলো নিয়ে আমরা সাব টপিক হিসাবে ইউজ করে আমরা কন্টেন্টগুলো লিখতে পারি। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাই তাদের ইমেজের মধ্যে অল্টারনেটিভ টেক্সট কী আছে, হ্যাঁ, এগুলো দেখতে পারেন। এই যে ইন্টারনাল লিঙ্কগুলো দেখতে পারেন, যে কিসের মধ্যে ইন্টারনাল লিঙ্ক বানাইছে, এগুলো দেখতে পারেন। সেম এটারও দেখেন, সেমভাবে SEO Quark'ের মধ্যে আসেন, ডায়াগনোসিসে ক্লিক করেন, টাইটেল, মেটা ডিসক্রিপশন, এই যে হেডিংগুলো দেখেন, তাদের হেডিংগুলো কী আছে। এই যে
আমি তো ইজিলি এখান থেকে পেয়ে ফেলতে পারি যে তারা কী কী ইউজ করছে। তারা যেহেতু র্যাঙ্ক করছে এই কিওয়ার্ডগুলো দিয়ে, তাদের টপিক্যাল অথরিটি গেইন করছে, তো আমরাও পারবো। আমরাও এরকম H2 H3 নিয়ে আমরা কাজ করতে পারি আর কি। কারণ আমরা প্রায় কনফিউশনে বুঝি H2 হিসাবে কী নিব, H3 হিসাবে কী নিব। তো আমরা H2 H3 হিসাবে এসব সাব হেডিংগুলো নিব যেগুলো আমাদের টপিক্যাল অথরিটি গেইন করবে। আচ্ছা, তো এটা নিয়ে আপনি একটু আস্তে ধীরে পর্যালোচনা করে টাইম দিয়ে এই কন্টেন্ট ক্রিয়েট জন্য এই যে সাবটপিকগুলো রেডি করে তারপরে কন্টেন্ট রাইটারে দিবেন, কন্টেন্ট রাইটার এগুলো কন্টেন্ট রেডি করবে, তারপরে তো আর বেসিক এসিও আমরা যেটা করি এটা করবো আর কি। আচ্ছা, পরে আসেন কন্টেন্ট স্ট্রাকচার। আচ্ছা, কন্টেন্ট স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত? তো আমরা যখন ওই যে কন্টেন্ট রাইটারে দিব, আমাদের কিওয়ার্ডগুলো দিব বা সাবটপিক দিব, তারা তো কন্টেন্ট বানাবে, তো তাদেরকে আমরা গাইড করতে পারি কীভাবে? তাদেরকে আমরা বলতে পারি যে তুমি একটা পিলার পেজ বানাও। পিলার পেজ মানে কি? ক্রিয়েট এ কম্প্রেহেনসিভ আর্টিকল অন দ্য মেইন টপিক। একটা মেইন টপিকে সে একটা পেজ বানাবে। এক্সাম্পল, দ্য আলটিমেট গাইড টু ডিজিটাল মার্কেটিং, ধরুন এমন একটা পেজ সে বানাইলো, দ্য আলটিমেট গাইড টু ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, তো কী করলো? এটার মধ্যে আমরা ক্লাস্টার কন্টেন্ট হিসেবে নিতে পারি রাইট ডিটেল আর্টিকল অন সাব টপিক অ্যান্ড লিঙ্ক দেম ব্যাক টু দ্য পিলার পেজ। আচ্ছা, তো আমরা কী করবো? এই যে আমরা এটার মধ্যে যে সে যে কন্টেন্টগুলো লিখবে, কন্টেন্টের মধ্যে কিছু সে সাব টপিক নিয়েও কথাবার্তা বলবে। ঠিক আছে, এই সাব টপিকগুলারে যখন আমরা কী করবো, যে মেইন কন্টেন্টের মধ্যে যখন সাব টপিকগুলো আনবে, এই মেইন পেজ থেকে প্রতিটা সাবটপিকের জন্য একটা একটা করে আমরা ইন্টারনাল লিঙ্ক রাখবো, যাতে করে ইন্টারনাল লিঙ্কে ক্লিক করলে ওই সাবটপিক নিয়ে আমরা আবার ব্লগ লিখবো। ঠিক আছে, প্লাস যখন আমরা সাবটপিকগুলো নিয়ে ব্লগ লিখবো, ওই সাবটপিক থেকেও আমরা একটা ইন্টারনাল লিঙ্ক আমরা মেইন পেজে দিব। আমরা কী করবো? ইন্টারনাল লিঙ্কগুলো আমরা আদান প্রদান করবো, এর মাধ্যমে আমাদের যে লিঙ্ক জুস পাস হবে অ্যান্ড আমাদের টপিক্যাল অথরিটি গেইন হবে, পাশাপাশি আমাদের পিইডিও কিন্তু বাড়বে। বুঝতে পারছি? মানে আমরা আগে একটা মেইন পেজ বানাই ফেলবো, এটা অনেক লম্বা হোক কোনো সমস্যা নাই। আপনি দেখবেন যে প্রায় ওয়েবসাইট দেখবেন এমন কাজ করে, তারা একটা মেইন একটা টপিক রাখে, এটার মধ্যে তারা হাবিজাবি মানে যা আছে একদম সব আনে, অনেক বড় একটা কন্টেন্ট লিখে, হোক 5000 6000 ওয়ার্ড, সমস্যা নাই, থাকুক এটার মধ্যে, নিচে দিকে যেতে থাকবে। দেন এইটা থেকে আমরা আবার ইন্টারনাল লিঙ্ক নিব, আর প্রতিটা যেন আমরা আলাদা আলাদাভাবে লিখবো। এটা ব্লগ টাইপের ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে খুবই কাজে লাগে, কারণ আপনার তো ক্লায়েন্টের ব্লগ টাইপের একটা থাকতে পারে, আলাদা একটা পেজ থাকতে পারে। তো যখন আপনি ব্লগগুলো লিখবেন এইভাবে লিখতে পারেন, বা সার্ভিস টাইপের ওয়েবসাইটগুলো এলেও আপনি এভাবে সাজাইতে পারেন। তার সবগুলো সার্ভিস দেন একটা মেইন পেজের মধ্যে রাখলেন, আর প্রতিটা সার্ভিসের জন্য আবার আলাদা আলাদা আপনি পেজ ক্রিয়েট করলেন। ইন্টারনাল লিঙ্কিং, লিঙ্ক রিলেটেড সাবটপিক টুগেদার টু এস্টাবলিশ কন্টেন্ট রিলেভেন্স অ্যান্ড ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স। এইটা আমরা একটু আগে যেটা বলছি এটাই আর কি। আমরা কী করবো? প্রতিটা সাবটপিকে আমরা ইন্টারনাল লিঙ্ক দিব, যাতে করে ইউজার এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, মানে যখন অডিয়েন্সরা আসবে তারা যাতে ডিটেল তারা যাতে আনসারগুলো পায় আর কি। তারা তো দেখা যায় অল্প লেখা থাকবে, যখন তারা ইন্টারনাল লিঙ্কে ক্লিক করবে তারা আরও ডিটেলস তারা জানতে পারবে। রাইট ইন ডেপথ কন্টেন্ট। আচ্ছা, কভার এভরি সাবটপিক truly ensuring the content is useful for both reader and search engines. সার্চ ইঞ্জিন এবং যারা রিডার আছে, মানে যারা অডিয়েন্স আসবে, সাধারণ অডিয়েন্স, আর যে গুগলের যে ইন্ডেক্স যে করে, হ্যাঁ, যখন আপনার বটগুলো আসবে, তারা যাতে ইন ডেপথ, যাতে মানে ইন ডিটেলসে যাতে তারা সব ধরনের টপিকগুলো যাতে পায় আর কি। আমরা যখন কন্টেন্টগুলো সাজাবো তখন আমরা ডিটেলসে লিখবো। রেগুলার আপডেট কন্টেন্ট রেগুলারলি উইথ নিউ ইনসাইটস অর ডাটা টু মেনটেন রিলেভেন্স। প্রায় দেখা যায় অনেক কিছু চেঞ্জ হয়, যেমন এই দেখেন 2025 সাল এখন আসছে, তো আমরা চাইলে কী করতে পারি? 2024 সাল, অনেক সময় দেখা যায় আমরা কন্টেন্টের সাথে এই ইয়ারগুলো মেনশন করি, 2024, 2023, তো আপনি এগুলো চেঞ্জ করে এখন 2025 লিখবেন আর কি। অনেক দেখবেন ইউটিউবাররা দেখবেন থাম্বনেল চেঞ্জ করে, হ্যাঁ, তো ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি এভাবে আপনার কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারেন, যাতে করে রিলেভেন্স থাকে, এই আর কি। এক্সাম্পল, টপিক্যাল ম্যাপিং ফর ডিজিটাল মার্কেটিং, মেইন টপিক। আচ্ছা, এখানে একটা আমি এক্সাম্পল দেওয়া হয়েছে যে আমরা যে যখন আমরা ওই যে ম্যাপিংটা করবো তখন কীভাবে হইতে পারে, যেমন মেইন টপিক এখন ডিজিটাল মার্কেটিং, এগুলো হলো সাব টপিক, যে আপনি এভাবে সাজাতে পারেন। কন্টেক্সট, আচ্ছা, কন্টেন্ট স্ট্রাকচার এক্সাম্পল, পিলার কন্টেন্ট হতে পারে ডিজিটাল মার্কেটিং নিয়ে, আর ক্লাস্টার কন্টেন্ট হতে পারে হাউ টু লার্ন এসইও, হাউ ফেসবুক অ্যাডস ওয়ার্ক, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, এগুলো আমরা কথাবার্তা বলবো। আর প্রতিটা থেকে আমরা আবার একটা ইন্টারনাল লিঙ্ক দিয়ে এই কন্টেন্টগুলো নিয়ে আমরা আবার আলাদা আলাদা কথাবার্তা বলবো। এগুলো দেখেন, ওই যে আমরা যখন মনে আছে আমরা কিওয়ার্ড রিসার্চের কথা বলছিলাম, তো দেখেন আমরা কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড আমরা চাইলে একসাথে কিন্তু আমরা এখানে মেনটেন করতে পারবো। শুধু কিন্তু আমরা একটা মেইন একটা কিওয়ার্ড তো আছে, পাশাপাশি দেখেন আমরা কিন্তু আর এই যে 3-4টা কিন্তু আমরা এলএসআই কিওয়ার্ড পেয়ে ফেলছি। আর এগুলো নিয়ে যখন আমরা কন্টেন্ট লিখবো, দেখবেন ভিতরে দেখবেন মানে অ্যাজ ইউজুয়ালি এমনি ন্যাচারালভাবে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে পুশ হয়ে যায়, বুঝতে পারছেন? তো আমরা এত মানে প্যারানো লাগবে না। দেখবেন যখন দেখবেন যে ইন্ডেক্স হবে, তখন দেখবেন যে মেইন কিওয়ার্ডের সাথে অন্যান্য কিওয়ার্ড দিয়েও দেখবেন যে আমরা অডিয়েন্স পাইতেছি। ইন্টারনাল লিঙ্ক ফ্রম দ্য ডিজিটাল মার্কেটিং গাইড, লিঙ্ক টু SEO স্টাডিজ, কন্টেন্ট মার্কেটিং টিপস, এত মানে উই ক্যান ক্রিয়েট এ ব্লগ ফর ইচ টপিক ইন্ডিভিজুয়ালি, এই আর কি। বেনিফিট অফ টপিক্যাল অথরিটির বেনিফিটটা কী, বা এইভাবে লিখলে বা কন্টেন্ট রেডি করলে আমরা কী বেনিফিট পাবো?
বুস্ট ডোমেন অথরিটি, ওই যেটা বলছিলাম ডিএ বুস্ট হয়, মানে ডিএ বাড়ে, হ্যাঁ। ইমপ্রুভ সার্চ র্যাঙ্কিং বাড়বে, হ্যাঁ। এঙ্গেজ ইউজার আমাদের এখানে এসে তারা কন্টেন্ট পাবে, তারা দেখা যাবে যে তারা ওই অডিয়েন্সগুলো দেখা যাবে যে পরেও প্রতি সপ্তাহে বা প্রতি মাসে দেখবেন আপনার ওয়েবসাইটে আসবে, কারণ তার যখন যেই কন্টেন্ট দরকার বা তার যেই প্রশ্নের উত্তর দরকার সেখানে সব ডিটেলস পাইতেছে, তার যে সার্ভিসটা দরকার সে ডিটেলস পাইতেছে, তারা দেখবেন যে আপনার ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে আর কি, হ্যাঁ। তারা রিটেন করবে। বেটার লং টেল কিওয়ার্ড র্যাঙ্কিংস, আচ্ছা আমাদের যে লং টেল যে কিওয়ার্ড আছে ওই লং টেল কিওয়ার্ডের প্রতি আমরা র্যাঙ্ক করতে আমাদের সহজ হয় আর কি, হ্যাঁ। যখন আমরা এই টপিক্যাল অথরিটি নিয়ে কাজ করব তখন দেখবেন যে আপনি লং টেলে আপনি ইজিলি আপনি র্যাঙ্কিং পাবেন। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবেন, এখন 2024-25 সালের দিকে আইসা মানুষ কিন্তু শর্ট টাইপের কিওয়ার্ড কিন্তু খুব কম সার্চ করে। আমরা নিজেরাও দেখবেন যখন আমরা কিছু একটা দরকার আমাদের, আমরা যখন গুগলের মধ্যে আসি, আমরা কিন্তু এখন আর ওই আগের মতো নাই। ধরেন আমার একটা শার্ট দরকার, এখন আমি তো এসে সার্চ করবো না শার্ট, আমি কিন্তু একদম কিন্তু ইন ডিটেলসে সার্চ করব, হ্যাঁ। যে নিউ শার্ট ইন 2025 উইথিন 1000 টাকা, এইভাবে সার্চ করতে পারি। 1000 টাকার মধ্যে ভালো একটা শার্ট দাও, মানে আমরা কিন্তু কী করি, একদম কিন্তু মেইন টপিকটা ধরে কিন্তু আমরা সার্চ করি। আমরা সবাই এখন মোটামুটি চালাক হয়ে গেছি, আমরা জানি যে আমরা ইন ডিটেলসে লিখলে আমাদের কাছে আনসারগুলো আসবে, মানে সবাই কিন্তু এই কাজই করে। যখন মানুষ যখন কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে গুগলে, সবাই দেখা যায় লং টেলই লিখেই সার্চ করে। তো আমরা লং টেল নিয়ে কাজ করলে আমরা বেশি বেনিফিট হব। By combining topical authority with topical mapping, you can strengthen your site SEO performance, attract more traffic, and build a reputation as an expert in your niche. আপনার নিশের প্রতি আপনি নিজের এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন সার্চ ইঞ্জিনের কাছে এবং আপনার যে অডিয়েন্সগুলো আছে তাদের কাছে। এই আর কি, হাউ টু রাইট অ্যান্ড অপটিমাইজ প্রপার কন্টেন্ট। আচ্ছা, এখন অনেকে আমরা এখানে আসি যারা কন্টেন্টও নিয়ে মানে লেখালেখি মোটামুটি করতে পারেন, কারণ এখানে অনেকে আছে আইএলটিএস ভালো রেজাল্ট করছে বা দেখা যায় তার এসইও কন্টেন্ট রাইটিং নিয়েও তার আইডিয়া আছে, তাদের জন্য কিছু টিপস আর কি, হ্যাঁ। হাউ টু রাইট অ্যান্ড অপটিমাইজ প্রপার কন্টেন্ট, রুলস ফর সাকসেস। Writing high quality optimized content requires strategy and attention to SEO best practice. Below your details, steps and rules to help you craft long form content 1000 to 150 words, মানে 1000 থেকে 1500 ওয়ার্ড উইথ প্রপার স্ট্রাকচার, অপটিমাইজেশন অ্যান্ড ইউজার এঙ্গেজমেন্ট। ফাইন, যখন আমরা কন্টেন্ট লিখবো আমরা ট্রাই করবো 1000 থেকে 1500 ওয়ার্ড নিয়ে লিখতে, যাতে আমরা ওই যে ইউজার এঙ্গেজমেন্টটা ধরে রাখতে পারি আর কি। স্টার্ট উইথ প্রপার প্ল্যানিং, একটা প্ল্যানিং নিয়ে আমরা কাজ করতে হবে, যে এর উপরে এতক্ষণ যা আমরা নিয়ে কথাবার্তা বললাম আর কি, এটা প্ল্যান নিয়ে আমরা আগাবো। বিফোর রাইটিং, প্ল্যান ইউর কন্টেন্ট অ্যারাউন্ড এ সেন্ট্রাল টপিক টু ইনশিওর রিলেভেন্স অ্যান্ড ডেপথ। আচ্ছা, আন্তাজিকে লিখলে হবে না, আগে আমরা রিসার্চ করতে হবে আর কি। আচ্ছা, প্রথমে হলো সবার আগে হলো রিসার্চ কিওয়ার্ড, আইডেন্টিফাই ইউর মেন কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড অ্যান্ড রিলেটেড ফ্রেজেস ইউজিং টুলস লাইক, এই তো টুলস দিয়ে আমরা বের করবো। তারপরে আন্ডারস্ট্যান্ড রিসার্চ ইন্টেন্ট, আমরা ইন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, শুধু কিন্তু কিওয়ার্ড বের করলে হবে না। আমরা কিন্তু ভিডিও শুরুতেই আমরা ইন্টেন্ট নিয়ে আপনাদের কিছু ধারণা দিয়েছিলাম। কিওয়ার্ডের পাশাপাশি যেই ওয়েবসাইটের সাথে যেই ইন্টেন্ট যায়, যদি আপনার হয় ব্লগ টাইপের, তাহলে আপনি ইনফরমেশন টাইপের কিওয়ার্ডগুলো নেবেন। আপনি এটা কিন্তু এইচআরপে বা স্যামরাসে কিন্তু অপশনই আছে, আপনি বলে দিলে তারা কিন্তু আপনার এরকম ফিল্টার আউট করে কিন্তু তারা আপনার কিওয়ার্ডগুলো দিবে। ইনফরমেশন বললে ইনফরমেশনাল, কমার্শিয়াল বললে কমার্শিয়াল দিবে, এরকম আর কি। তো আপনি ইন্টেন্ট বুঝে আপনি কিওয়ার্ডগুলো নেবেন। আউটলাইন দ্য কন্টেন্ট, ব্রেক ইউর আর্টিকল ইন্টু এ লজিক্যাল স্ট্রাকচার উইথ হেডিং H1, H2 and H3 সাবটপিক ফর ক্লিয়ারিটি। আমরা যখন কন্টেন্ট লিখবো তখন H1, H2, H3 ইউজ করবো, আমাদের সাবটপিকগুলো এখানে কভার করবো। রাইট লং ফর্ম ভ্যালু পিকড কন্টেন্ট, এইম ফর, আচ্ছা এটা আমরা বলে ফেলছি, 1000 থেকে আমরা 1500 ওয়ার্ডের কন্টেন্ট লিখবো। কভার অল অ্যাসপেক্ট, অল টপিক ইন ডিটেলস, এগুলো আমরা জানি। আচ্ছা, প্রপার স্ট্রাকচার নিয়ে আমরা লিখবো H1 ইত্যাদি হাবি যাবি। ইন্ট্রোডাকশন, এগুলো তো বুঝছেনই, H2, H3 রাখবেন। অপটিমাইজ ফর এসইও, কিওয়ার্ড অপটিমাইজেশন করবো। ইউজের মেইন কিওয়ার্ড ইন দ্য টাইটেল, ইন্ট্রোডাকশন, অ্যাটলিস্ট ওয়ান সাব হেডিং অ্যান্ড কনক্লুশন। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমরা যখন যারা চ্যাটজিপিটিতে লিখবো তাদের কিন্তু হেল্প হতে পারে। যখন চ্যাটজিপিটিতে লিখবেন তখন আপনি চাইলে এই জিনিসগুলো মেনটেন করে আপনি চাইলে বাঁচতে পারেন আর কি। ওই যে আপনি কোনো প্লাগরিজমের আন্ডারে পড়বেন না, চ্যাটজিপিটিতে কন্টেন্ট লেখায় নিচে ধরেন কিছু চেঞ্জেস করলেন আর কি, এই আর কি। স্প্রেড এলএসআই কিওয়ার্ড ন্যাচারালি থ্রুআউট দ্য আর্টিকেল। মেটা টাইটেল, এগুলো তো বুঝিনি। মেটা ডিসক্রিপশন লিখবো। ইমেজ অপটিমাইজেশন করবো। ইউআরএল স্ট্রাকচার, কিপ ইউআরএল শর্ট, ক্লিনিং অ্যান্ড কিওয়ার্ড ফোকাসড, মানে ওই যে ইউআরএলের মধ্যে কিওয়ার্ডটা রাখবেন, এগুলো তো বেসিক যে আপনার এসইওগুলো আছে এই আর কি। অ্যাড ইন্টারনাল অ্যান্ড আউটবাউন্ড লিঙ্ক, অ্যাটলিস্ট 3টা ইন্টারনাল লিঙ্ক আমরা রাখবো। এটা অন পেজের ক্ষেত্রে আমরা খুব ভালো কাজ করবে। অ্যাটলিস্ট 3টা ইন্টারনাল লিঙ্ক রেখা ট্রাই করবেন। আউটবাউন্ড লিঙ্ক 2টা রাখতে পারেন, যাতে করে যদি বলেন যে আমার আউটবাউন্ড ওয়েবসাইট নাই, তাহলে ক্লায়েন্টের ফেসবুকের পেজ আছে, তার ইনস্টাগ্রাম আছে, এগুলোর লিঙ্ক আপ করেন, তাহলে তো হয়ে যায়। মেইনটেইন টপিক্যাল অথরিটি, এগুলো তো বুঝেন, এগুলো পরে দেখেন। উপরে যা বলছি, ইউজ এলএসআই কিওয়ার্ড আমরা ইউজ করবো। ফোকাস অন রিডেবিলিটি অ্যান্ড এঙ্গেজমেন্ট। আচ্ছা, আমরা রিডেবিলিটি আর এঙ্গেজমেন্টের দিকে আমরা নজর দিব, মানে
এটা মানে কি, মানে হলো যখন দেখা যায় যে একটা কন্টেন্ট অনেক লম্বা হয়ে যায়, ধরুন প্যারাগ্রাফের পরে প্যারাগ্রাফটা অনেক বেশি লম্বা হয়ে গেল, তখন দেখা যায় যে ইউজাররা এটা পড়তে তারা আগ্রহ হারাই ফেলে। হ্যাঁ, যখন কন্টেন্ট রাইটার দিয়ে লেখাবেন তখন এই জিনিসগুলা তারা বলে দিবেন যে তুমি শর্ট ফর্মে লেখো, মানে প্যারাগ্রাফটা বেশি লম্বা করো না। হ্যাঁ, এত বেশি লম্বা হয়ে গেলে সমস্যা আছে। ইউজ বুলেট পয়েন্ট অ্যান্ড নাম্বার লিস্ট ফর ইজি স্ক্যানিং। দেখেন আমরা কিছু লেখা, আমি যে নিজে যে ফাইলটা বানাইছি, আমরা দেখেন কীভাবে, দেখেন কালার দিছি, এখানে বুলেট পয়েন্ট ইউজ করছি যাতে আপনারা পড়তে সুবিধা হয়। ঠিক আছে, তো এরকমভাবে যে ইউজাররা জন্য একটু চিন্তা ভাবনা করতে হবে, এমনভাবে লিখবেন যাতে ইউজাররা পড়তে যাতে সুবিধা হয় আর কি। আমরা ফাইবারের মধ্যে গিগের ডেসক্রিপশন বানাই না যেভাবে, এভাবে আর কি, এটা সুন্দরভাবে লিখবেন যাতে করে কন্টেন্ট যারা পড়তে আসবে তারা যাতে আগ্রহ না হারায় আর কি। ইনক্লুড ইমেজেস, ইমেজ অনেকেই দেখা যায় কন্টেন্ট শুধু লিখতেই থাকে, ব্লগ বানাইতেই থাকে, বাট ইমেজ নাই, তো ইমেজের দিকেও নজর দিতে হবে। হ্যাঁ, ইমেজগুলো ইনক্লুড করবেন। চার্টস আপনি অ্যাড করতে পারেন। চার্ট জিনিসটা কি আপনারা অলরেডি আশা করি জানেন, না জানলে আমি এটা দেখাই দিই। ধরেন এসইও চার্টস যদি লেখেন, এই তো অনেক এন্ট্রি থাকে না, এই যে এই টাইপের জিনিসগুলো অ্যাড করতে পারেন আর কি। এগুলো দেখা যায় যে ইউজারদের মনোযোগ ধরে রাখে। অর ভিডিওস টু ব্রেক আপ দ্য টেক্সট অ্যান্ড মেক দ্য কন্টেন্ট ভিজুয়ালি অ্যাপিয়ারিং। আচ্ছা, অ্যাড কোয়ার্ডস, ওকে, এগুলো অ্যাড করতে পারেন। এক্সপার্ট ওপিনিয়ন্স ইত্যাদি। মোবাইল অপটিমাইজেশন, আচ্ছা মোবাইল অপটিমাইজেশনটা করতে পারেন। ইনশিওর কন্টেন্ট ইজ রেসপন্সিভ অ্যান্ড লুকস গুড অন অল ডিভাইসেস। আচ্ছা, মোবাইলের স্পিড নিয়ে আমি একটু কথাবার্তা বলবো না। ওকে, স্পিড অপটিমাইজেশন নিয়ে আমি একটা ভিডিও দিব না, দেখি। ইউজার লার্জার ফন্ট অ্যান্ড অ্যাম্পল, আচ্ছা, স্পেসিং ফর বেটার ডিউরেবিলিটি অন মোবাইল স্ক্রিন। অনেকে দেখা যায় আমরা যখন কন্টেন্টগুলো লিখি, আমরা কিন্তু শুধু কম্পিউটারে চিন্তা করি, মোবাইলে কিন্তু আপনার টেক্সটগুলো কিন্তু খুবই ছোটো দেখা যায় ওয়েবসাইটের। হ্যাঁ, তখন এই জিনিসটা চিন্তা করে আপনি টেক্সটগুলো সাজাবেন যাতে মোবাইলের মধ্যে যাতে বেটার দেখা যায়। একটা কথা মনে রাখবেন, খুব কম মানুষ আছে যারা মানে কম্পিউটার দিয়ে তারা চালায়, মানে ব্লগ টলগুলো পড়ে। বেশিরভাগ মানুষ কিন্তু মোবাইল দিয়ে ইউজ করে, মানে একটা আলসামিরও বিষয় আছে। তো সবার যেহেতু মোবাইল থাকে, এটা ইজি, তো আপনি মোবাইলের কথা চিন্তা করেই আপনার কন্টেন্টটা সাজানো উচিত আর কি। মনিটর পারফরমেন্স অ্যান্ড আপডেট রেগুলারলি, এগুলো তো বুঝে নিই, মনিটর করবেন, আপডেট করবেন। ইনক্লুড এ স্ট্রং কল টু অ্যাকশন বা সিটিএ বাটন রাখবেন। encourage reader to take action such as subscribing to your newsletter, downloading a resource or exploring related content. আপনার কন্টেন্টগুলোর এক্সপ্লোর করার সময় আপনি চাইলে ওই যে সিটিএ বাটন দিতে পারেন। সিটিএ বাটন আসলে জিনিসটা কি, আমরা যখন ফেসবুকের মধ্যে অ্যাডস দিই, একটা সিটিএ বাটন থাকে না নিচে, মেসেজ বাটন বা ফলো বাটন, এরকম আর কি। কল টু অ্যাকশন বাটন বলতে এখানে বোঝায় আপনার যে উদ্দেশ্যটা আছে। ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি এখানে ব্লগগুলো লিখতেছেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি ব্লগ লিখতেছি, তো আমি কী করলাম, একটা অপশন রাখলাম এখানে যে ইফ ইউ ওয়ান্ট রেজিস্ট্রেশন অন মাই নিউ কোর্স ক্লিক হেয়ার। তুমি যদি আমার কোর্সের মধ্যে রেজিস্ট্রেশন করতে চাও, ক্লিক করো এখানে। সে ক্লিক করলো, সে আমার কোর্সটা কিনে ফেললো। এভাবে আর কি আপনি এরকমভাবে কিছু অপশন রাখতে পারেন বা বাটন রাখতে পারেন বা ক্লিক হেয়ার অপশন রাখতে পারেন, যাতে সহজে সে আপনার কোর্সটা বা আপনার যে প্রোডাক্টটা সেটা কিনে ফেলতে পারে। এডিশনাল টিপ, কিছু এখানে এডিশনাল টিপ দেওয়া হয়েছে। অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং, এটা তো আমরা জানি অলরেডি। প্রুফড অ্যান্ড এডিট থ্রোলি টু ইনশিওর গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। আচ্ছা ফাইন, আমরা যখন লিখবো তখন আমরা গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটা আমরা মেনটেন করবো। হ্যাঁ, গ্রামারের দিকে নজর দেওয়া উচিত। এগুলো অটোমেটিক হয়ে যায়, যারা কন্টেন্ট লিখে তারা তো এগুলো আপনারা দেখেই দিবে। অ্যাড সোশ্যাল শেয়ারিং বাটন টু ইনক্লুড শেয়ারিং অ্যাক্রস প্ল্যাটফর্ম। বুঝি আমরা যেটা বলছিলাম, আউটবাউন্ড লিঙ্ক যখন রাখবো তখন আমরা ওই যে ফেসবুকের বা অন্যান্য সোশ্যাল মিডিয়া কিছু আমরা লিঙ্ক এখানে দিয়ে যেতে পারি, যাতে মানুষ আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে যাইতে পারে আর কি। By following these steps, you can create well-optimized long-form content that ranks well, engages readers, and establish your authority in the niche. আপনার নিশের প্রতি, আপনি নিশ থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনার দেখবেন যে ইন্ডেক্সও হয়ে গেছে, ইভেন আপনার অডিয়েন্সেরও যে অডিয়েন্স থেকে আপনি ফিডব্যাক ভালো পাবেন, এই আর কি। তো দ্যাটস ইট, এই হলো মোটামুটি কথাবার্তা। তো এখানে এই কথাবার্তাগুলো আমি এই কারণে বলছি, কারণ অনেকেই দেখা যায় যে এলএসআই জিনিসটা কী, এরপরে টপিক্যাল অথরিটি কী, এটা নিয়ে একটু মানে কনফিউশনে পড়ে যায়। তো যখন দেখা যাবে যে আপনি এই ভিডিওটা দেখবেন, মানে দেখছেন এতক্ষণ, তো আশা করি আপনার এই কনফিউশন দূর হয়ে গেছে। তারপরও যদি না দূর হয়, এলএসআই নিয়ে আপনার এই টপিক্যাল অথরিটি নিয়ে আরও কিছু ভিডিও দেখেন ইউটিউবে, তো দেখবেন যে আপনার কনফিউশন দূর হয়ে গেছে আর কি। তো এই জিনিসগুলা আমাদের নিজেরা যখন আমরা কন্টেন্ট লিখবো তখন তো লাগেই, পাশাপাশি যখন আপনি কন্টেন্ট রাইটার দিয়ে আপনি কন্টেন্ট লিখাবেন তখনও কিন্তু আপনার এটা কাজে লাগবে, ঠিক আছে? কারণ আগে আর পরে তো আমরা কন্টেন্ট রাইটারের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়, ঠিক না? তো তখন তাদেরকে আমরা এভাবে আমরা গাইড করতে পারবো। এখন কথা হলো যে ভাই, কন্টেন্ট রাইটার যে কন্টেন্ট দিল, এটা কি আমার কি সে ফেক দিল না রিয়াল দিল, কেমনে বুঝবো? মানে সে নিজে কি চ্যাটজিপিটিতে মাইরে দিচ্ছে কিনা আমি কেমনে বুঝবো? তো এটার জন্য সলিউশন আছে, আপনি এটা কাজ করতে পারেন। আপনি ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারেন যে বর্তমানে আপডেট
কোন কোন এআই ওয়েবসাইটটা ভালো চলতেছে, যে মানে ChatGPT-র যে কন্টেন্টগুলো আছে এগুলো সহজে ধরে ফেলে এমন কোনো ওয়েবসাইট আছে কি না। একটু এগুলো পেইড টাইপের ওয়েবসাইটে বেশি থাকে, যে কন্টেন্টটা কি আসলেই কি সে কি মানে ChatGPT-তে লেখা আনলো কিনা না, বা কোনো এআই ওয়েবসাইট দিয়ে লেখা আনছে কিনা না, আপনি ডিটেক্ট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার একটা পেইড একটা ওয়েবসাইট ইউজ করা লাগবে আর কি, এই আর কি, বা কোনো পেইড টুল ইউজ করা লাগবে। এটা নিয়ে একটু রিসার্চ করেন, ইউটিউবে দেখেন, এই আর কি। তো সবাই ভালো থাকেন, সবার সাথে ইনশাল্লাহ আবার কথাবার্তা হবে। আসসালামু আলাইকুম।